অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি তারা ছেড়ে আসছেন। যদি তৃণমূল কংগ্রেস চৌঠা মেতে জিততো না, এরা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি তোলার জন্য ছুটে ছুটে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকাকালীন যদি কেউ দল ছেড়ে থাকার হিম্মত দেখিয়ে থাকে, সেটা শোভন চ্যাটার্জি আর শুভেন্দু অধিকারী। তৃণমূলের এই ভরাডুবির পিছনে কি কোনো রকম কোনো কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে? ভবানীপুরের হাটটা আমার মনে হয় ইটস অ্যান আই ওপেনার ফর মমতা বন্দ্যোপাধ্যায়, আর এটা জরুরি ছিল। এক সময় আমরা দেখেছিলাম ডুমুরজুলাতে দাঁড়িয়ে বলেছিলেন অভিষেক আর শুভেন্দু আমার ভবিষ্যৎ। উনি অন্ধ হয়ে গেছিলেন। এক হচ্ছে ক্ষমতা ওনাকে এমন একটা জায়গায় ওভার কনফিডেন্ট করে দিয়েছিলেন যে আমি ক্ষমতায় থাকবই। তৃণমূল দলে প্রত্যেকে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতো যে যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে মানুষকে শোষণ করাটা হচ্ছে আমার কাজ। কোনো মানুষ মানবিক সত্তা থাকলে পরে এই লেভেলে চুরি করতে পারে না। এরা তো কাল অবধি মমতা ব্যানার্জি থালিগাল ছিল, ব্যাগ বইতো আর মালা নিয়ে দাঁড়িয়ে থাকতো বিভিন্ন অনুষ্ঠানে, এবং সব কিছু ঠিক আছে দিদি, সব কিছু ঠিক আছে। আরে দলের অসুখ করেছে, সেটার ওষুধ দরকার, সেটা দিদি অবধি খবর পৌঁছাবে না? কে করবে, মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? আমি জানি না আর কতটা 21শে জুলাই কর্মীদের ছিল, শহীদ পরিবারদের ছিল, কিন্তু পাল্লু ডান্সের ছিল। তোমরা একটা কাজ করো না, মাঝে মাঝে 21শে জুলাইয়ে গিয়ে ফিরে জিজ্ঞাসা করো যে আচ্ছা বলুন তো আপনি কেন এসছেন। খুব মজার মজার উত্তর দেয় কে, আমি কলকাতা জু দেখতে এসেছি, এখানটাও ঘুরে গেলাম, আমি শুনেছি। তো এবারে হয়তো বলবে যে জু দেখতে এসেছি, অনেক পশু পাখি সেখানে দেখলাম, কিছু এখানেও ছিটকে এসছে, তাদেরকে দেখে যাই, এইরকম আর কি উত্তর পেতে পারো। এখন হাতাতে পারছে না, এখন হাত রাখছে যে কি হাতাবো। তো আর তো এখন বসে আছেন শুভেন্দু অধিকারী, কোথাও হাত দিলেই খবর পেয়ে যাবেন, হাত করা পরে চলে যেতে হবে। আপনাকে অনেক বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে। শোভন চ্যাটার্জির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারটা কেমন ছিল সেই সময়? বিবেকানন্দ, কাজ করবি না প্রেম করবি। এই বৈশাখীর মার জন্য শাড়ি কিনতে গিয়ে তুই এরকম বসে থাকছিস, তুই কাজ করছিস না। বৈশাখী হচ্ছে বিজেপির চর। কিন্তু আমি এটুকু জানি যে আমার নামটা সামনে এনে আমার থেকেও বেশি ক্ষতি হয়েছে শোভন। বিজেপিতে আসার সিদ্ধান্ত কেন নিল? শোভন বৈশাখী ডাল ভাত ভাত ডাল এই করে করে এমন একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি করছিল, তখন আমি আর শোভন বললাম যে আমরা অ্যাকচুয়ালি কিসের জন্য এসেছি। শোভন তো আইএএস অফিসার ছিল, শোভন তো পলিটিক্যাল লিডার ছিল। শুনবো তোমায় এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত, আর আমি আপনাদের সঙ্গে নাজিয়া। শুনবো তোমায় এমন একটি অনুষ্ঠান যেখানে এমন ব্যক্তিত্বদের আমরা নিয়ে আসি যারা প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেদের তুলে ধরেছেন। আমার সঙ্গে তেমনই একজন ব্যক্তি আছেন। তার আগে চৌঠা মে 2026 এমন একটি দিন যেদিন রাজ্যের রাজনৈতিক পালা বদল ঘটেছে, এবং সেই দিন থেকেই বিতর্কিত মুখ হয়ে উঠেছে বা বিতর্ক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিরোধী দল তৃণমূল। একাধিক বিতর্ক, এবং তৃণমূলের দুটো ভাগ হয়ে গেছে বলা যেতে পারে। একদিকে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আর এই তৃণমূল নিয়ে সবসময় কিন্তু স্ট্রেট কাট কথা বলেছেন তিনি আজ আমাদের সঙ্গে আছেন। রাজ্য রাজনীতি নিয়েও সবসময় স্ট্রেট কাট কথা বলেছেন, তিনি হলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ আমাদের সঙ্গে আছেন। দিদি, আর প্লাস নিউজের এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ দিদি। প্রথমেই যে কথাটা আমি ইন্ট্রো দিয়ে শুরু করলাম যে চৌঠা মের পর থেকে রাজ্যের রাজনৈতিক সমীকরণটা যেন একটু পাল্টে গেছে।
কি বলবেন সেই দিনের পর থেকে? একটু পাল্টায়নি নাজিয়া, মানে আমার জীবদ্দশায় বোধহয় এ ধরনের ডামাডোল আমি কোনোদিন দেখিনি। দেখো, আমরা যখন বড় হয়েছি তখন মানে একটা যখন আমরা খুব কনসিয়াস স্টেটে যদি ভোট করার সময় এসে থাকে, সেই সময় আমরা দেখলাম ব্র্যান্ড বুদ্ধর আবির্ভাব, এবং আবির্ভাবের পরেই একেবারে ধরাশায়ী হয়ে পুরো বামফ্রন্ট সরকার চলে গেল। তখনও কিন্তু আজকে যা চৌঠা মের পরে দেখছি সেইটা কিন্তু দেখিনি। এত কদর্য পাওয়ার পলিটিক্স সবসময়ই একটা নিজস্ব বিবমিশা আনে মানুষের মনে, যে পাওয়ার হাংরি পলিটিশিয়ানরা সবসময় ক্ষমতার পেছনে ছুটছে। এটা একটা সাধারণ মানুষ দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যেভাবে একটা একটা রাজনৈতিক পরাজয় না মেনে সেটাকে কেন্দ্র করে শুধু ক্ষমতার ভরকেন্দ্র খোঁজার যে একটা খাপি খাচ্ছে নেতারা, এইটা আমার কাছে খুব লজ্জাজনক একটা অধ্যায় মনে করি এটা পশ্চিমবঙ্গের। এবং যারা একসময় বিজেপিকে দেখে তৎকাল বিজেপি, আদি বিজেপি, নবীন বিজেপি কত কি বলে তারা উপহাস করতো, আজ তারা দেখা যাচ্ছে দুটো ভাগ হয়ে গেছে, দুটো বলছো, দুটো পন্থী। মানে আরো কত রকম শুনছি, মমতা, কালীঘাট, ঋত, মৃত, প্রঋত, ডিমাহত, মানে কত রকম তৃণমূলদের আবির্ভাব হচ্ছে। এবং সেইটা আমার কত খারাপ লাগছে জানো, যে একটা দল তার মানে কোহেসিভ কোনোদিনও ছিলই না, তার মধ্যে স্বার্থ কেন্দ্রিক স্প্লিন্টার গ্রুপ ছিল, যেটা যেই মুহূর্তে ক্ষমতাটা সরে গেছে সেই মুহূর্তে তার আগলি চেহারা দিয়ে প্রকাশ পেয়েছে তাদেরকে, এবং এত বিভৎস নগ্নভাবে সামনে চলে এসছে আমাদের কাছে, যে মানে তৃণমূলের যারা, আমরা তৃণমূল দলটা করেছি, যারা একটা আবেগ নিয়ে ছুটে গেছি, যাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী ছিল, যার কথাবার্তা শুনে আমরা উদ্বুদ্ধ হতাম, সমস্ত কিছু এক লহমায় যেন শেষ হয়ে গেল। মানে যেই কথা উঠছে, একদিকে হচ্ছে মমতাপন্থী আর একদিকে হচ্ছে ঋতব্রতপন্থী, কালীঘাট। কি হবে মানে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে তৃণমূলের অস্তিত্বটা কোন দিকে যাবে? এই যে তৃণমূল ভবন নিয়ে কাড়াকাড়ি, মানে আমি কি বলবো, আমার খালি মনে হচ্ছে জানো তো, যে একজন তৃণমূল বলতে, যেমন একসময় আমরা কংগ্রেস বলতে একেবারেই মনে করতাম নেহেরুর পরিবারটাকে, তবুও একটা অল ইন্ডিয়া পার্টি ছিল তো কংগ্রেস, তার একটা কিন্তু মানে একটা বহুমাত্রিক চিন্তাভাবনার একটা অস্তিত্ব ছিল। কিন্তু তুমি যদি তৃণমূল কংগ্রেসকে দেখো, অলমোস্ট তৃণমূল কংগ্রেস বাস মমতা ব্যানার্জি বাস তৃণমূল কংগ্রেস, কিন্তু তার জায়গাটাকে কে টক্কর দিচ্ছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মানে আমার সবচেয়ে দুঃখজনক মনে হয় যে একদম স্বার্থপর লোভী কিছু মানুষ গিয়ে জড়ো হয়েছে ঋতপন্থী তৃণমূল কংগ্রেস বলে যারা নিজেদেরকে দাবি করছে, তারা সেখানে শুধুই নেতা আছে, কোনো কর্মী নেই। কর্মীদের আবেগ কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং যদি তৃণমূল নামক কোনো দল বেঁচে থাকে, সেটা বেঁচে থাকবে ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরকেন্দ্র করে কর্মীদের আবেগকে ঘিরেই। এই মৃত, আহত এদেরকে নিয়ে কিচ্ছু হবে না, কারণ আমি বলছি এরা এদের পাড়ায় মানুষের ভোট পাবে না, নিজের পরিবারের কাছে ভোট পাবে কিনা এটাই আমার সন্দেহ। কারণ দিনের শেষে গিয়ে না, যদি আমার বাড়ি, ধরো শোভনকে বলি, যে শোভন যদি তৃণমূল করে তারপরে আমাকে এসে বলতো যে আমি ঋতব্রতপন্থী তৃণমূল, আমি বলতাম আমাকে বাড়ি থেকে আগে বেরিয়ে যেতে দাও, এই লজ্জা অ্যাটলিস্ট আমাকে ফেস করতে দিও না যে তুমি ঋতব্রতপন্থী তৃণমূলে যাচ্ছ। আর এর থেকে সিপিএম করা ভালো, যে দল থেকে ওনাকে তাড়িয়ে দিয়েছিল, এর থেকে বিজেপি করা ভালো যেখানে ওনাকে এখনো নেয়নি, বা এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা ভালো, কারণ উনি অ্যাটলিস্ট উদারতা দেখিয়েছিলেন, যে ওনাকে যখন সবাই ছেটে ফেলে দিয়েছে উনি ওকে কোলে তুলে বসিয়েছিলেন। আজকে উনি ওনার অবিমৃষ্যকারিতার ফল ভুগছেন। কিন্তু আমার কথা হচ্ছে, এইসব রিজেক্টেড লোকদেরকে দিয়ে একটা দল হয়? এটা কোনো দল? এই ঋতব্রতপন্থী তৃণমূল, এরা হচ্ছে ভীত, সন্ত্রস্ত, করাপ্ট কিছু লোক একসঙ্গে জোট বেঁধেছে, যে আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিজেকে সরিয়ে একটা বৈপ্লবিক মুখোশ পরে নিই, এখন বিপ্লবীদের মুখোশ পরে আমরা আমাদের চুরি টুরিগুলো লুকোতে পারবো, এবং তাহলে বোধহয় আমাদেরকে কালকে জেলে যেতে হবে না। কিন্তু আমার শুভেন্দু অধিকারীর উপর আস্থা আছে জানো, মানে আমি ওনার যে সুশাসনের ধারা দেখছি, এখানে আমার একেবারেই মনে হচ্ছে না
যে শুধুমাত্র মমতা বিরোধী কথাবার্তা বা অভিষেক বিরোধী কথাবার্তাই তাকে এনাফ লাইসেন্স দেবে যে সে যে চুরিটা করে এসছে তার থেকে পার পেয়ে যাবে। দিদি, তৃণমূল যারা ছাড়ছেন, যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন, পাশে দাঁড়াচ্ছেন, তাদের বেশিরভাগের কাছে একটাই কথা, একটাই শব্দ, একটাই নাম উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি তারা ছেড়ে আসছেন, মানে সেই কারণে হয়তো। কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন নাকি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন? সব বাজে কথা। শোনো, একটা প্রিটেক্সট দরকার হয়। যদি তৃণমূল কংগ্রেস চৌঠা মেতে জিততো না, এরা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি তোলার জন্য ছুটে ছুটে যেত। এদেরই তুমি সবচেয়ে বেশি ভিড় করতে দেখেছিলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিনে হাত নাড়তে নাড়তে যেতেন, ওই একটা সময় গিয়ে হেলে গিয়ে একটা সেলফি তোলার জন্য এরাই বেশি ভিড় করতো। এইসব কারুর ওপর দোষ চাপিয়ে না নিজের দোষটা লুকোনো যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকাকালীন যদি কেউ দল ছেড়ে থাকার হিম্মত দেখিয়ে থাকে, সেটা শোভন চ্যাটার্জি আর শুভেন্দু অধিকারী। তার বাইরে কেউ কখনো দল ছাড়ার কথা ভাবেনি তো। আর ক্ষমতায় থাকতে থাকতে আমি বলছি যে এই নয় যে ক্ষমতাচ্যুত হয়ে গেছিল তাই জন্য তারা দুজনে চলে গেছিল। কাজে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অ্যারোগেন্ট হয়ে থাকে, তাহলে কি চৌঠা মেয়ের পরে হয়েছেন অ্যারোগেন্ট? যখন চৌঠা মেয়ে হেরে গেছে, যখন স্ট্যান্ডিং ওভেশন দিতে হয়েছে, তো সেই ঘটনাটা কজন ওয়াকআউট করেছিল? প্রতিবাদ তো করা উচিত ছিল যে হেরে গেছি আবার স্ট্যান্ডিং ওভেশন কিসের? আমি হলেই তো প্রশ্ন করতাম যে কাকে ওভেশন দেবো? এটা তো সবার লজ্জা। একটা পার্টি হচ্ছে কালেকটিভ, সেখানে কোনো ইন্ডিভিজুয়াল পুজোর যদি জায়গা না থেকে থাকে, আর এত যদি হিম্মতই হয়ে থাকে ওনাদের, তাহলে তো ওনারা সেটা সেই দিনই বলতে পারতেন। এইসব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর দোষ দিয়ে না এখন নিজেদেরকে খুব সাধু তৈরি করার কোন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে ঋতব্রত ঢুকেছেন দলে, আবার বড় বড় কথা কিসে? যে তখন তো সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় লেনিন না কি 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 হয়ে গেছিল ওনার চোখে। কাজে এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি শুধু বলছি না, আমি বলছি প্রত্যেকটা লোক যারা আজকে ওখানে জড়ো হয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার না করে জিতেছেন কি? তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ লাগতো তো তাদের ব্যবহার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারোগেন্স, এত কিছু খারাপ লাগতো তো। তাহলে অ্যাটলিস্ট এইটুকু হিম্মত দেখিয়েছিল যে শুধু না দিদি আমি শুধু তোমাকে মানি, তোমার ছবিটুকু লাগিয়ে আমি দলে কালকে ফাইট করবো ইলেকশন, এ কথা বলেছিল? বলেনি। কেন বলেনি? কেউ বলতে বারণ করেছিল? কারণ জানতো যদি সেদিন বলে তাহলে রিস্ক হচ্ছে যে পোস্টটায় আছে, যেটুকু পোস্টই হোক, সেইটুকু চলে যাবে। তৃণমূলের এই ভরাডুবির পিছনে কি কোনো রকম কোনো মানে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে? দেখো, আমি কোনো একটা দল না কখনো একজন ব্যক্তির করাপশন, একজন ব্যক্তির মিসবিহেভিয়ারের জন্য যায় না। আমি মনে করি যদি এই দলটা একটা মানুষের ওপর দোষ দিয়ে নষ্ট হয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে সেই দোষ। কারণ উনি ছিলেন এই দলের ভর কেন্দ্র। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিপরায়ণ হয়ে থাকেন, যদি উনি অ্যারোগেন্ট হয়ে থাকেন, উনি যদি কর্মীদেরকে অপমান করে থাকেন, নেতাদেরকে অপমান করে থাকেন, তাকে শাসন করবে কে? যে সেই দলের মাথায় আছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার রাশটা নিজের হাতে রাখেননি। তিনি একসময় আমরা দেখেছিলাম ডুমুরজুলাতে দাঁড়িয়ে বলেছিলেন অভিষেক আর শুভেন্দু আমার ভবিষ্যৎ। তাহলে অভিষেক আর শুভেন্দু আমার ভবিষ্যৎ দলকে চালিয়ে নিয়ে যাবে, যার আস্থা ছিল, তার এইটুকু দেখা কি কাজ ছিল না যে দলের ক্ষমতাটা যাতে কেউ একা কুক্ষিগত না করে, একটা সমান ব্যালেন্স থাকে। আমরা তো সবসময় জানি একটা দল কখন বাঁচে, যখন পুরনোদের এক্সপিরিয়েন্স বর্তমান যারা সহকর্মী তাদের সঙ্গে ভাগ করে, আর যারা আগামী প্রজন্ম তাদেরকে আমরা ইন্সপায়ার করে এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ তিনটে প্রজন্মকে ব্লেন্ড করে একটা পার্টি এগোয়। এটা তো পার্টিটাকে একটা পরিবার ভাবতে হবে। পরিবারকে যদি পার্টির সবকিছু ভাবি তাহলে তো পার্টির পতন হতে বাধ্য। আজ হয়তো আমার খুব খারাপ লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে সেটা ডিজার্ভ করেননি, কিন্তু এটাও ঠিক যে যখন উনি ক্ষমতার হেডেজে ছিলেন তখন উনি ওনার কারা বন্ধু, কারা আসল সুহৃদ, কারা প্রকৃতপক্ষে ওনার ওয়েলউইশার, সেটাকে উনি চিনতে পারেননি কারণ উনি চিনতে চাননি। কারণ এটা তো এটা ভাবার কোনো কারণ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধির অভাব আছে বা ওনার বিচক্ষণতার অভাব আছে। উনি অন্ধ হয়ে গেছিলেন। এক হচ্ছে ক্ষমতা ওনাকে এমন একটা জায়গায় ওভার কনফিডেন্ট করে দিয়েছিলেন যে আমি ক্ষমতায় থাকবই, সেটা একটা।
এক হচ্ছে ওনার আসল সম্পদ ছিল ওনার কর্মীরা, আসল শক্তি কেন্দ্র ছিল ওনার সংগঠনটা। এই দুটোকেই উনি নেগলেক্ট করেছেন ওভার দ্য ইয়ার্স। আর কতিপয় স্তাবককে দিয়ে ঘিরে নিয়েছিলেন নিজেকে, যে কারণে ওনার যারা প্রকৃতপক্ষে শুভাকাঙ্ক্ষী তারা ওনাকে অবধি পৌঁছতে পারেনি। যেটা ঠিক, যেটা ভুল, যেটা আগে উনি শোনার মতো সময় বার করতেন, মানুষের কথা শুনতেন, আমি শুনেছি শোভনের কাছে, সেইগুলো উনি শোনা বন্ধ করে দিয়েছেন। তো অতএব যেটা হওয়ার সেটাই হয়েছে। তুমি একটা জিনিস দেখো না, যে যাকে আমি রাজ্য সভাপতি বানিয়েছিলাম আজকের দিনে শেষ ছাড়তেই পারে, ভীষণ আঘাত লেগেছে, দিদির কথা খুব অপমানজনক লেগেছে, আমি ছেড়ে দিয়েছি, ছেড়েই ঋতব্রত শিবিরে চলে গেছি। তার মানে উনি যে অ্যালিগেশনটা এনেছেন সেটা তো সত্য, যে উনি হাতটা মিলিয়ে রেখেছিলেন, আজকে মুখোশটা খুলে ফেলতে পেরেছেন, একদম ওপেনলি গিয়ে বসে পড়েছেন। তো এটা কিন্তু আমি চন্দ্রিমার দোষ দেখি না, এই দোষটা মমতা বন্দ্যোপাধ্যায়, যে সুব্রত বক্সী যে চেয়ারে বসেছিলেন সেখানে উনি কাকে বসালেন? চন্দ্রিমাকে, যে নিজে জিততে পারেনি, যার অ্যারোগেন্স নিয়ে লোকের মধ্যে কথা ছিল, যার এফেক্টিভিটি নিয়ে মানুষের মধ্যে একটা যথেষ্ট রিজেন্টমেন্ট ছিল, যার এইটুকু যার ইন্সপায়ার করার ক্ষমতা নেই, বা যে সে ইচ্ছে করে করেনি, যে নিজের ছেলেকে সে বিরোধী শিবিরে পাঠিয়ে রেখে দিয়েছিল, তা একটা পা ওখানে একটা পা এখানে, এ তো সেই কুমির তোমার জলকে নেমেছি, এ তো খেলছিলেনই উনি। তো ভালো হয়েছে আজকে উনি খেলা থেকে মুক্ত হয়ে গেছেন এবং সম্পূর্ণভাবে ওদিকে চলে গেছেন। এই যে তৃণমূল কংগ্রেসের নেতা কাউন্সিলর, এত এত কোটি টাকা দুর্নীতি, এত টাকা পাওয়া যাচ্ছে, মানে মানুষের মনের মধ্যেও তো একটা প্রভাব পড়ছে যে এত বছর ধরে একটা দল রাজ্যের শাসন ক্ষমতায় ছিল এবং সেই দল যখন হারলো তখন দেখা যাচ্ছে দুর্নীতির সঙ্গে জড়িত একটা দুটো নয়, একাধিক নেতা। কি বলবেন? না, আসলে আমরা কিরকম একটা দুঃখজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাই বলতো, যে বামফ্রন্টের পতন হলো তখন মাটি খুললেই কঙ্কাল পাওয়া যাচ্ছিল, ঠিক আছে, আর এখন আর কিছু খুঁড়তে টুটতে হচ্ছে না, খুললে পরেই মোটামুটি টাকা পয়সা গয়নাগাটি আরও 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 যা সব পাওয়া যাচ্ছে সেটা আর মুখে আনা যাচ্ছে না। তো একটা জিনিস কি জানো তো, মানে যদি যারা সামনে আছেন তাদের মধ্যে কারুককে আমি ধরে রাখি যে ইনি হচ্ছেন দুর্নীতির মাস্টারপিস, তো প্রত্যেকে ভাবছে আমি মিনি মাস্টারপিস হব। প্রত্যেকেই আসলে আমাদের দলের, মানে তৃণমূলটাকে যদি এখনও আমাদের দল বলার আমার অভ্যেস রয়ে গেছে, যে তৃণমূল দলে প্রত্যেকে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতো, প্রত্যেকে নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবতো, আর ভাবতো যে যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে মানুষকে শোষণ করাটা হচ্ছে আমার কাজ। তুমি একটা জিনিস ভাবো, আমরা এই বারবার বলছি না, আমরা বারবার দেখাচ্ছি এত টাকা, এত গয়না, এত সম্পত্তি, এতগুলো হোটেল, কিন্তু আমরা এটা দেখাতে পারছি না। পাহাড় কিনে নিচ্ছে কেউ, হ্যাঁ, কেউ নদী চুরি করে নিচ্ছে, মানে চুরিরও আর কোনো, মানে আমরা আগে ভাবতাম যে বোধহয় আকাশ বাতাস জল এগুলো সব মুক্ত অ্যাটলিস্ট, হ্যাঁ, মানে এখন কোনো কিছু আর মুক্ত নেই, মানে যেদিকে তাকাবে সেই ছিল না যে একটা গল্প যে যেদিকে তাকাচ্ছি সেটা শোনা হয়ে যাবে। হ্যাঁ, তো তৃণমূল দল এরকমভাবে কিন্তু সাকসেসফুলি একটা অদ্ভুত কি বলবো, একটা সাহিত্য যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এই চুরির ওপর একটা লেখার চেষ্টা করতাম, যেটা একটা অদ্ভুত শিল্পে পরিণত করে ফেলেছিল। কিন্তু আমরা শুধু এই একটা দিক দেখছি, আর একটা দিক হচ্ছে হাহাকারে মানুষের চাকরি চুরি গেছে, মানুষের সম্মান চুরি গেছে, মানুষের বেসিক যে রাইটস, মানে রাইট টু লিভ উইথ ডিগনিটি, সেটা চুরি গেছে। সেই হাহাকারটা আর সঙ্গে এই কদর্য যে চুরির চিত্র, এটা না মমতা বন্দ্যোপাধ্যায় যখন 5 বছর ক্ষমতা কাটিয়েছেন তখনই যখন এই কথাগুলো উঠতে শুরু করেছে, তখনই তো আমরা দেখছি যে ছোট 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 সাম্রাজ্য গড়ে উঠছে। আজ না হয় বাদশাহ জাহাঙ্গীর শাহজাহান সব এদের দেখতে পাচ্ছি, তখনও তো মিনি মিনি মস্তানগুলো সব নাম মাথা উঠাচ্ছিল। তখনই যদি উনি শক্ত হাতে ধরতেন, যে আমরা তো এই দলটা করেছিলাম অনেক আবেগ নিয়ে, আশা নিয়ে, সন্ত্রাস মুক্ত বাংলা করব, শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত করব, কত স্বপ্ন দেখে উনি এসছিলেন ক্ষমতায়, মেয়েরা আমরা কত উদ্বুদ্ধ হতাম যে উনি পারলে আমরা কেন পারবো না লড়ে নিজের জায়গাটা তৈরি করতে, সেই স্বপ্নটাকেই ভুলিয়ে দিলেন। লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার দিয়ে, সাইকেল দিয়ে, সব কিছু করে মানুষকে, মানে অ্যাপারেন্টলি হয় না যে ভীষণ যন্ত্রণা, অ্যাম্পিউট করতে হবে, তার আগে এমন একটা সুন্দর একটা স্লিপিং পিল দিয়ে দিল, মনে হয় শান্তির ঘুম ঘুমোচ্ছে, এই ঘুম যে চিরঘুমে চলে যাব সেটা তখন আর মাথায় আসেনি। কিন্তু আমরা বেসিক্যালি
এই বছর না এটা কোমায় কেটেছে, ফাইনাল এখন মৃত্যু ঘটেছে তৃণমূলে, কিন্তু তার আগেও যে ফেজটা, এটা কিন্তু কোনো মানে জীবিত অবস্থায় কোনো মানুষ মানবিক সত্তা থাকলে পরে এই লেভেলে চুরি করতে পারে না। আমি বলছি যে আজকাল মানে একটা সময় আমরা মজা করে বলতাম যে শূন্যের কোনো ভ্যালু নেই, এখন তো কোটি টাকার কোনো ভ্যালু নেই, কোটি টাকা যে কার কার কাছে আছে। এবং মানে সত্যি কথা, টাকা তার কৌলিন্য হারিয়েছে, পদ তার কৌলিন্য হারিয়েছে। আমরা এমন একটা পশ্চিমবঙ্গে এখন বাস করছি না, যে আমরা সত্যিকারে জানি না যে আমরা বাঙালি হিসেবে নিজেদের কি পরিচয় রেখেছি সমগ্র ভারতবাসীর কাছে। আমি একটা ইনসিডেন্ট বলি তোমায়, যে আমরা সাউথে একটা জায়গায় বেড়াতে গেছি, তো আমি একটা ছবি দেখে আমি ভদ্রলোকে, ওখানে সবই ওদেরই ভাষায় লেখা, আমি বলছি কী লেখা আছে এখানে, বলছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এইখানে ফ্রিতে একটা মহিলাদের কলেজ করে দিয়েছেন। তো আমি বলছি ও আচ্ছা, বলছে আপনাদের দারুণ শিক্ষামন্ত্রী, কত চাকরি চুরি করে নিয়েছে। মানে না মানে বাঙালি হিসেবে আমি বললাম কোথায়, এক সময় গেলে পরেই মানে দিল্লিতে যেতাম, বলতো ও ইউ আর কামিং ফ্রম বেঙ্গল, বাবা ওখানে পড়াশোনা কি অসাধারণ। মানে এখন আমি বেরোলেই পরে আমি আমি আমার মেয়েকে বলি আর বাংলায় কথা বলবো না, কে কোথা থেকে কি ভেবে নেবে, বলে দেবে এটাই বেটার, বুঝতেই পারবে না আমি আসলে কোথা থেকে আসছি। তো এই জায়গাটা এখন যতটা তোমাকে আমি হেসে বলছি না, ভেতরে যন্ত্রণা অনেক তীব্র, যে আমাদের পুরো মানে বাঙালি যে একটা মানে নিজের সংস্কৃতি নিয়ে একটা আমরা শ্লাঘা বোধ করতাম, যে আমরা অন্যদের থেকে আলাদা, একেবারে পুরো ধূলিসাৎ করে দিয়েছে। আমি সত্যিকারে জানি না যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী ওই যে বলছেন না যে আমি যেখানেই হাত দিচ্ছি সেটাই সেই জায়গাটাই একদম পচা, তো ওই পচা জায়গা থেকে রিকভার করে, মানে ওনার চ্যালেঞ্জটা কিন্তু অন্য, ওনাকে ফার্স্ট রিকভার করতে হবে, রিকভার করে ওনাকে সোনার বাংলা গড়তে হবে। মানে মাটিটা তো নষ্ট হয়ে গেছে, এবং সেখানে না একটা বিরাট ভূমিকা ছিল আমাদের এই বিরোধী দলের, জানো তো, কারণ একটা ডেমোক্রেসিতে শুধু তো একটা রুলিং পার্টি থাকবে তা নয়, আমাদের বিরোধীরা হচ্ছে ওদের প্রায় মিররের মতো, দেখাবে যে তোমরা এই রকম পথে চলো। সেইটাই ছত্রাকার হয়ে গেছে, যে কে বিরোধী, আসলে কিন্তু কেউ বিরোধী থাকতে চাইছে না, সবাই এখন চাইছে যে কোনো একটা রুট দিয়ে যদি বিজেপি নিয়ে নেয় তাহলে ঠিক আছে, তাহলে আর বিরোধী থাকারই গল্প নেই, কিন্তু ওই দলটাই চলে গেলেই আমার আর অ্যারেস্ট হবে না, কোনো কিছু অ্যাকশন হবে না, আমি সেফ আছি। আসলে এখন রাজনৈতিক দলগুলো সেফ হাউস হয়ে গেছে, বুঝেছো, আমরা সেই আগে বলতাম না যে ভূমিকম্প হবে তারা সেফ হোমে খোঁজ করি, একটা বড় ক্যাটাস্ট্রফি আসছে তখন আমরা, এরা এত অন্যায় করেছে না, এরা এখন ওই জন্য সেফ হাউসগুলো খোঁজে, যে কোন জায়গায় একটা গর্ত আছে ওইখানে ঢুকে পড়লে বোধহয় আমার কিছুটা সেফটি আছে। এই যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়া, কি বলবেন, কারণ তিনি ওখানকার ঘরের মেয়ে, এবং যে প্রচার যে ঘরের মেয়েকে সবাই চাই, তো সেই জায়গা থেকে দেখা গেল যে ভবানীপুরে দেখো দুটো তিনটে জিনিস আছে, ভবানীপুরের হারটা তোমাকে এত সিম্পল ভাবে দেখলে হবে না। এক হচ্ছে যে বিজেপি এবার খুব ধীর কিন্তু চিন্তিত পদক্ষেপ ফেলছিল। প্রথম কথা, ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে দাঁড় করানোটা ছিল ওনাদের মাস্টার স্ট্রোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে কে চ্যালেঞ্জ করছে না, শুভেন্দু অধিকারী, একটা নাম, একটা ফর্মিডেবল নাম, এবং তার তখন ইতিহাস হচ্ছে অলরেডি নন্দীগ্রামে তিনি হারিয়েছেন, তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়, সেই মিথটা অলরেডি ভেঙে গেছিল এর আগের ইলেকশনে। এবার হচ্ছে যে ভবানীপুরে সেই লোকই আসছে হারাতে, তো অলরেডি একটা কিন্তু ব্যাকড্রপ বিজেপি সুন্দর করে তৈরি করেছিল। এই যে তুমি বললে না ঘরের মেয়ের প্রতি যে আদর আর আবেগটা ছিল, সেটা ওনার ঘরের লোকেরাই নষ্ট করে দিয়েছে। পুরো ভবানীপুর অঞ্চলটা যদি দেখো, ওনার বাড়ির লোকেরা যেভাবে যত্রতত্র মানে একটা করে বিল্ডিং ক্যাপচার করেছেন, পুরো জায়গাটা প্রায় একটা জমিদারিতে পরিণত করেছেন, কেউ গভর্নিং বডি মিটিংয়ে যেতেন 9টা গাড়ি হাঁকিয়ে। হ্যাঁ, এই কদর্য দৃশ্যগুলো দেখে দেখে ভবানীপুরের মানুষের মধ্যে তীব্র রিজেন্টমেন্ট গড়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রতি। এবং তার সঙ্গে কি হলো না, ওনার ইলেকশনের দায়িত্ব যাদের দিয়েছে তারা আজকে ঋতব্রতপন্থী দলের প্রায় মূল স্তম্ভ,
অর্থাৎ তুমি যে এক হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে তাকেই বলছো তুমি আমাকে রক্ষা করো, সে তো অপেক্ষা করছে যে তুমি কখন চোখ বুঝবে তোমাকে ছোড়াটা বুকে দেবে। তো এই জিনিসটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে ভবানীপুরে হয়েছে, যেটা আমরা কিন্তু বুঝতে পারছিলাম। দেখো ভবানীপুরে বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রতি একটা রিজেন্টমেন্ট থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স ছিল, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এবং তার যারা মাউথ পিসেস হিসেবে ওখানে কাজ করছে, দোজ আর অল হেটেড ফেসেস। হ্যাঁ, তারা গিয়ে কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট চেয়েছে আর কতটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বিপাকে ফেলেছে, সেটা আজকে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজ অ্যাটলিস্ট স্পষ্ট হয়েছে। সেই জন্যে সেটা অনেক দেরিতে হয়ে গেল, কিন্তু ভবানীপুরের হাটটা আমার মনে হয় ইটস অ্যান আই ওপেনার ফর মমতা বন্দ্যোপাধ্যায়, আর এটা জরুরি ছিল। কেন? কারণ এই যে কমপ্লেসেন্স হয়ে উঠেছিল না ওনার, যে ওটা আমারই জায়গা, এখান থেকে আমাকে ছাড়া এরা কেউ, এই যে ঘরের মেয়ে হতে গেলে শুধু একটা এটা একটা জার্গন নয়, এটা একটা স্লোগান নয়। ঘরের মেয়ে হতে গেলে ঘরের সমস্যা বুঝতে হবে, শুধু নিজের ঘর নয়, ওই 30B আর তার বাইরেও যে একটা জগৎ আছে যেখানে মানুষ সাফার করছে, যেখানে মানুষ তোমাকে অবধি পৌঁছতে চাইছে কিন্তু পারছে না, তোমার বাড়ির লোকেরা কাকে কাকে গিয়ে অত্যাচার করছে, তাদেরকে শাসন করা দরকার, তাদেরকে কোথায় কোথায় থামিয়ে দেওয়া দরকার, একটা রাশ একদম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেইভাবে দেখতে চেয়েছিলাম। কিন্তু সেখানে উনি শুধু আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি, উনি সমগ্র ভবানীপুর, যেটা ওনার স্ট্রং, উনি কি জানতেন না ওনার কাউন্সিলরদের এগেনস্টে কী রেটে ক্ষোভ আছে, উনি খুব ভালোভাবে জানতেন, কারণ সেগুলো তো সার্ভে করার জন্য উনি একটা ঠিকাদারি সংস্থাকে দিয়েছিলেন। মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় পয়সা খরচ করে নিজের ডিস্ট্রাকশন ডেকে এনেছে, নয়তো কেউ আইপ্যাককে ডাকে, আইপ্যাকের মতো সংস্থা যে সমস্ত নাকি এত সার্ভে করলো, সেই সার্ভে ছাঁকনি দিয়ে ওনার যখন এত দুর্নীতিপরায়ণ নেতাগুলো সব টিকিট পেয়ে গেল, উনি বুঝতে পারলেন না যে কিসের বিনিময়ে এরা টিকিট পেয়েছে? সব তো উনি ডিসাইড করেননি, সব তো ইভেন অভিষেকও ডিসাইড করেননি। আইপ্যাকের তো একটা বড় ভূমিকা ছিল, কেউ আজকে আর আইপ্যাক নিয়ে কথা বলছে, কিন্তু আইপ্যাক কেন কেন পুরো আড়ালে চলে গেল, পুরো সেই মানে মেঘের আড়ালে চলে গেছে। তুমি দেখো কেউ আর আইপ্যাককে নিয়ে বলছে, কিন্তু একসময় তো আইপ্যাককে নিয়ে এত কথা হচ্ছিল যে আইপ্যাক আমাদের দলটাকে নষ্ট করছে, দলটাকে এতভাবে মানে ইট হ্যাজ ভ্যাঙ্কুইশড। কাজে এটার পরে না আর কোনো দ্বিতীয় ভাবনার জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল, তার সংগঠন, তার কর্মী, নেতা নেত্রী, দেখো নেতা নেত্রী উনি যে কোনো সময় তৈরি করতে পারেন আজও, কিন্তু কর্মীরা যদি মুখ ফিরিয়ে নেয়, কর্মীরা যদি দুঃখে বাড়ির ভেতরে ঢুকে থাকে, আজও কিন্তু ওনার ভয়েস ক্লিপ শুনে যারা এত চাঙ্গা হয়, তারা কিন্তু ওনাদের পাশে দেখতে চায়, কাছে দেখতে চায়, তারা কিন্তু ওনাকে একটা দূরের মানুষ হিসেবে কোনোদিনও দেখতে চাননি। বয়সটা হয়তো ওনার আজকে আর সেইখানে নেই যে উনি রাস্তা দেখাবে ওনাকে, কিন্তু এখনও যেটুকু আছে সেটুকু এই যে যারা ওনাকে, যেসব বিপ্লবীরা ওনাকে ছেড়ে বেরিয়ে এসছে না, তারা সবাই একদিকে দাঁড়াবে আর মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে দাঁড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায়কেই লোকে দেখবে। তাহলে কি বলবেন, তৃণমূল কংগ্রেস ভাঙার মূলে কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, না তাদের নেতা মন্ত্রী না নেতা কর্মী? ভাঙার মূলে তো নিশ্চয়ই যারা স্বার্থপর বিশ্বাসঘাতক কিছু নেতা নেত্রী, যাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নির্ভরশীল ছিলেন, উনি কর্মীদের আবেগকে অপমান করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই খানিকটা ইম্যাচুরিটি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্পোরেট স্টাইলে দলকে চালাতে চেয়েছেন সেটার যে অনেকগুলো রিজেকশনের জায়গা আছে, সেই জায়গাটা ওনার কোনোভাবে বুঝতে পারেননি, এবং ওনাকে কেউ বোঝাতেও চায়নি বলে আমার বিশ্বাস। কারণ আমার যেটুকু শর্ট ইন্টারাকশন হয়েছে, এই যে লোকে এত বলে না যে উনি এত অ্যারোগেন্ট, উনি ভীষণ খারাপভাবে ব্যবহার করেন, আমার যে স্বল্প ইন্টারাকশন হয়েছে, আমি কিন্তু কোনোদিনও দেখিনি যে উনি ভীষণ উদ্ধত আচরণ, বরঞ্চ বৈশাখী দি বলেই কথা বলতেন, কোনো একটা সাজেশন দিলে পরে, মানে নর্থ বেঙ্গলে যে আমাদের দলের খুব খারাপ অবস্থা, সেটা আমি ওনাকে এসে যখন বলছি, আমার মনে আছে এখনও যে সেই ঘরে আরও একজন খুব বরিষ্ঠ নেতা বসে আছেন, তো তিনি আমার কথা শুনে মানে মনে হলো যে কি একটা বোকা বোকা কথা বলে, না আমরা সব রিকভার করে ফেলেছি। তো তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো, তুমি চুপ করো, শুনতে দাও, কিচ্ছু রিকভার করিনি, হারবো আমরা, কাজ কিচ্ছু হয়নি,
এবং আমি আমি দেখলাম যে এইটুকু অনেস্টি কিন্তু ঘরের মধ্যে অ্যাটলিস্ট তার আছে, যেটা এই নেতা নেত্রীদের নেই যারা আজকে গিয়ে ঋতব্রতপন্থীদের মধ্যে ঢুকে গেছে। কারণ এদের ডিসঅনেস্টির জন্যই, এরা তো কাল অবধি মমতা ব্যানার্জি থালি গার্ল ছিল, ব্যাগ বইতো আর মালা নিয়ে দাঁড়িয়ে থাকতো বিভিন্ন অনুষ্ঠানে, এবং সব কিছু ঠিক আছে দিদি, সব কিছু ঠিক আছে। আরে দলের অসুখ করেছে, সেটার ওষুধ দরকার, সেটা দিদি অবধি খবর পৌঁছবে না? শোভন তো ভীষণভাবে চেষ্টা করেছিল, যেটুকু সময় আমরা সুযোগ পেয়েছিলাম কাজ করার, শোভন ভীষণভাবে চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাগুলো পৌঁছানোর। কারণ আমরা যেখানে যাচ্ছিলাম ক্ষোভ অভিমান মানুষের দেখতে পাচ্ছিলাম। তুমি তুমি কি বলছো, আমি কবে থেকে বলো তো শিক্ষা ব্যবস্থা দুর্নীতি নিয়ে কথা বলছিলাম, যে এইটুকু বুঝছি না আমরা যে শিক্ষা ব্যবস্থাটা এমন একটা জিনিস যে একজন অত্যন্ত গরিব প্রান্তিক মানুষও কিন্তু চেষ্টা করে তার সন্তানকে শিক্ষিত করে তোলা, যাতে তার যে জীবনটা কেটেছে যাতে সেই বাচ্চাটির না কাটে। সেই শিক্ষা ব্যবস্থায় যখন এতটা প্রবল দুর্নীতি, কি হতো ওনার 3টে দুর্নীতিবাজ লোককে ছেঁটে ফেললে, আজ তারা তো তোমায় ছেঁটে ফেললো। যে বালুকে তুমি চ্যাম্পিয়ন বললে, সে তোমাকে অসুস্থ বলে রিজাইন করে পরের দিন ঋতব্রতর সঙ্গে দেখা করতে চলে গেছে। অসুস্থ হয়েছেন, রিজাইন করেছেন, এই অবধি খুব ঠিক আছে, কিন্তু তার পরের দিনটা ঋতব্রতর ঘর না হয়ে মমতা ব্যানার্জির ঘরও তো হতে পারতো। যে দিদি আমি তোমার দলে থাকলাম না, আমি যেটা শোভন করেছে যে আমি তোমার দলে নেই, কোনো পদে নেই, কিন্তু তার মানে এই নয় যে মমতা ব্যানার্জি যে ওর সত্তাটা তৈরি করেছিল বা আইডেন্টিটি তৈরি করেছিল সেটাকে অস্বীকার করবে। কেন করবে? এটা কি কাম্য? এটা কি কাঙ্ক্ষিত? আমায় যে বাবা মা বড় করলো, একদিন আমার একটা নাম হয়ে গেছে বলে তাদেরকে কি অস্বীকার করা যায়? এটা কখনো কেউ মেনে নেবে? কর্মীরা তো ভুলে যাও, এটা আমরা আমাদের যদি বিবেক বলে কিছু থাকে, মানে আমরা এখন একটাই জিনিস প্রমাণ করলাম পশ্চিমবঙ্গে, যে বিবেক বর্জিত রাজনীতি আমরা গ্রহণ করেছি, এবং এই রকম ব্যাংক্রাপসি আমার মনে হয় না যে আমরা কখনো দেখেছি। এদেরকে বিজেপি নেবে বলে আমার মনে হয় না, কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি তারা কোনোদিন বিজেপির হবে বলে আমার মনে হয় না। যদি বিজেপি নেয়, বিজেপি কর্মীরা কতটা ভালোভাবে সেটা দেখবেন সেটাও আমার খুব মনে প্রশ্ন আছে। এবং আমি আশা রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার ভুল করবেন না। এই যে উনি হঠাৎ করে আবার উনি আবেগে শান দিয়ে বলছেন না যে যারা যারা রেগে চলে গেছেন তারা আবার ফিরে আসুন, কারা রেগে গেছে? কেউ রেগে যায়নি, সব স্বার্থে গেছে দিদি। তুমি নতুন দল তৈরি করো না, নতুন লোকেদের নিয়ে, যারা আছে তাদেরকে নিয়ে করো, সেটাই তো চ্যালেঞ্জ। একসময় তো সেইভাবে চ্যালেঞ্জ নিয়েছিলেন উনি, তো আজ সেরকম চ্যালেঞ্জ নিয়ে একটা নতুন করে তো মানে পথ চলা শুরু করুক, সেটা তবু পশ্চিমবঙ্গের জন্য ভালো, পশ্চিমবঙ্গবাসীর জন্য ভালো। কিন্তু এই এই পচা মুখগুলোকে আর লোকে দেখতে চাইছে বলে আমার মনে হয় না। কুণাল ঘোষ, তাকে আমরা দেখেছি যে তাকে জেল খাটতে দেখেছি, এবং তারপর তিনি তৃণমূলে জয়েন করলেন। এখনো পর্যন্ত তিনি দিদির পাশেই আছেন। এইটা তো আমি বলবো যে লড়াই করছেন। মানে এটা একটা ইন্টারেস্টিং এপিসোড। মানে সত্যি কথা, কুণালদার ভাষাকে ধার করতে গেলে উনি স্বর্গ আর নরক দুটোই দেখেছেন। উনি ক্ষমতাও দেখেছেন এবং একদম বিপরীত জীবনটা দেখেছেন, জেল জীবনের যন্ত্রণা পেয়েছেন, এবং কোথাও না কোথাও তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই যন্ত্রণাদায়ক অধ্যায়ের সঙ্গে তার নামটা যুক্ত আছে। কিন্তু আজও উনি তৃণমূলের কিন্তু দুর্দিনে তৃণমূলের সাথে আছেন। সেটা আমার মনে হয় যে এইটা আবার একটা আশার আলো জাগায়, যে সব কিছুই এখনো অতটা অন্ধকার হয়ে যায়নি, সব কিছুই সংকীর্ণ হয়ে যায়নি। এখনো কিন্তু রাজনীতির ডেফিনিশনটা রাজার নীতি হিসেবেই আমরা দেখার চেষ্টা করি। এটা কিন্তু একেবারে ওই মানে একদম স্থূল করে দিয়ে সেটাকে একদম একটা হাংরি, মানে পাওয়ার হাংরি পিপলের একটা ডোমেন হিসেবে দেখতে আমরা ভালোবাসি না। দিদি 21শে জুলাই নিয়ে এখন ইতিমধ্যেই দুই তৃণমূলপন্থীর মধ্যে লেগেছে লড়াই, দ্বন্দ্ব, যে কারাই 21শে জুলাই পালন করবে। আমরা জানি যে বিগত 15 বছর ধরে যে 21শে জুলাই পালিত হয়েছিল সেটা ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে সেই 21শে জুলাই পালন হয়েছে, এবং এবার হয়তো সেরকমভাবে হবে না, কিন্তু কে করবে? মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? কাদের দলে কিভাবে করবে সেই নিয়ে কিন্তু এখনো দ্বন্দ্ব চলছে। দেখো, 21শে জুলাই নিয়ে আগে একটা দ্বন্দ্ব থাকতো যে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের, ঠিক আছে, কার দখলে যাবে।
আজ যে দুটো শিবির বলছে তার মধ্যে একটা শিবির তো ঠিক আছে, এরা 21শে জুলাইটাকে, আমি জানি না আর কতটা 21শে জুলাই কর্মীদের ছিল, শহীদ পরিবারদের ছিল, কিন্তু পাল্লু ডান্সের ছিল, তারকা খচিত একটা অনুষ্ঠান হতো, তাতে বিশ্বাস ব্রাদার্সরা যেখান থেকে পারতেন ABCD গ্রেডের স্টারদের নিয়ে আসতেন, তাদের জায়গা দিতে গিয়ে নেতা মন্ত্রীরা পিছনের সারিতে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, সেসব আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে। কিন্তু তাও আমি বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন তাদের আবেগ, কিন্তু যারা ঋতব্রতপন্থী তাদের কাছে 21শে জুলাইয়ের কি মানে আছে, বা আদেও জানেন কি না যে 21শে জুলাই কেন পালিত হয়, সেটাই আমার প্রশ্ন করতে ইচ্ছে করে। ওই তোমরা একটা কাজ করো না, মাঝে মাঝে 21শে জুলাইয়ে গিয়ে ভিড়ে জিজ্ঞাসা করো যে আচ্ছা বলুন তো আপনি কেন এসছেন, খুব মজার মজার উত্তর দেয়। কে আমি কলকাতা জু দেখতে এসেছি, এখানটাও ঘুরে গেলাম, আমি শুনেছি। তো এবারে হয়তো বলবে যে জু দেখতে এসছি, অনেক পশু পাখি সেখানে দেখলাম, কিছু এখানেও ছিটকে এসছে, তাদেরকে দেখে যাই, এইরকম আর কি উত্তর পেতে পারো। সো দিস উইল বি অ্যান ইন্টারেস্টিং 21শে জুলাই আমার মনে হয়। কারণ আমি সত্যিই দেখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগিতা করে কি কি জিনিস ঋতব্রতরা করতে পারে। মানে ঋতব্রতরা ও সিম্বল কেড়ে নিতে চাইছে, ভবন কেড়ে নিতে চাইছে, ফান্ড কেড়ে নিতে চাইছে, 21শে জুলাই কেড়ে নিতে চাইছে। আমি তো একদিন যদি মমতা ব্যানার্জি হাইজ্যাক্ট হয়ে যান, আমি সেটা তো অবাক হব না, ভাববো যে ওইটার ওপরেও নিশ্চয়ই একটা কপিরাইট আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের, তার আমি নিয়ে চলে গেলাম। হ্যাঁ, মানে সবই নিয়ে চলে যাওয়ার একটা ব্যাপার, মানে হাতানো অভ্যেস তো, এখন হাতাতে পারছে না, এখন হাত রাখছে যে কি হাতাবো। তো আর তো এখন বসে আছেন শুভেন্দু অধিকারী, কোথাও হাত দিলেই খবর পেয়ে যাবেন, হাত করা পরে চলে যেতে হবে। ওই জন্য এখন নিজের দলের মধ্যেই হাতানোর চেষ্টা করছে যে আমার কাছে এসো, আমি তাহলে এখান থেকে একটু হাতিয়ে নিই, ওখান থেকে হাতিয়ে নিই, এরকম করে করে কিছু কিছু জিনিস হাতাচ্ছে। তো আমি আলটিমেটলি সেই দিনটার জন্য ওয়েট করছি যখন ওরা হাতাতে হাতাতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতি নিয়ে চলে গেল, বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরই প্রপার্টি, আমরা নিয়ে চলে গেলাম। কারণ তৃণমূল দলটার, মানে তৃণমূল শব্দটা যদি ব্যবহার করতে হয় এবং তার সঙ্গে যদি কর্মীদেরকে রিলেট করতে হয়, এখন দেখো একটা সিনেমার নামও তো তৃণমূল হতে পারে, একটা যাত্রার নামও হতে পারে, একটা কুনাট্যের নাম তৃণমূল হতে পারে। তো সেরমভাবে ব্যবহার করলে তো কিছু করার নেই, কিন্তু একটা যদি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হয় তাহলে তৃণমূল ব্যবহার করলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও লাগবে। দিদি, আপনাকে অনেক বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে শোভন চ্যাটার্জির সঙ্গে, যখন নানা রকম বিতর্কিত কথা দলের মধ্যে থেকেই শুনতে হয়েছে। ইভেন যখন মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়, তখন তাকে নানা রকম প্রশ্নের মুখে পড়তে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারটা কেমন ছিল সেই সময় আপনার এবং শোভন চ্যাটার্জি? মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আজকে ওনার আজকের দিনটা দেখতে হচ্ছে, ওটা হচ্ছে উনি চোখ দিয়ে দেখেন, কান দিয়ে দেখেন। আমরা চোখ দিয়ে দেখি, উনি কান দিয়ে দেখেন। উনি কানে যা যা শুনতেন সেটাই উনি চোখের সামনে দেখতে পেতেন। যেমন উনি কানে শুনেছিলেন যে বৈশাখী হচ্ছে বিজেপির চর, যে ওনার কাননকে নিয়ে চলে যেতে এসছে, ঠিক আছে। আর বৈশাখী তখন কি, বৈশাখী হচ্ছে বেবকুপার জেনারেল সেক্রেটারি, মানে ওনারই শাখা সংগঠনের আমি জেনারেল সেক্রেটারি, কিন্তু ওনাকে কেউ বুঝিয়ে দিয়েছে যে বৈশাখী বিজেপি। এবার বৈশাখী বিজেপি হওয়ার কি কি প্রমাণ দিয়েছে ওনার কাছে, যে আমি তখন টক শোগুলোয় যাই, আমার তো সিপিএমেও বন্ধু আছে, বিজেপিতেও বন্ধু আছে, কংগ্রেসেও বন্ধু আছে, আবার শত্রুও সব ঘরে আছে। যারা স্পষ্টবাদী হয় তাদের তো বন্ধু আর শত্রুর সংখ্যা একই রকম থাকে। তো আমার সেরকম সব জায়গায় বন্ধু ছিল। কোথাও একটা ছবি হয়তো দেখা গেছে কোনো বিজেপি নেতার সঙ্গে, সেইটা দেখিয়ে বললো যে বৈশাখী কিন্তু আসলে বিজেপির চর। এই চর চর শুনতে শুনতে আর কোথাও ওনাকে একটা এরকম ডাইকোটমি তৈরি করে দিয়েছিল যে তোমার কানন কিন্তু আসলে বৈশাখী ব্যানার্জি নিয়ে চলে যাচ্ছে, মানে মমতা ব্যানার্জিকে ছেড়ে বৈশাখী ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি একটা জায়গা মানে এখানে আর বৈশাখী ব্যানার্জি এখানে, দুটো জায়গাকে এক করে ওনাকে একটা স্যান্ডউইচ পাকিয়ে খাইয়ে দিল, আর উনি সেটা খেয়ে নিলেন। খেয়ে নিয়ে ওই যে উনি বৈশাখীর পেছনে পড়লেন, কোথা থেকে তাড়িয়ে যে উনি শান্তি পেতেন সেটা আমি জানি না। এবার এগুলো হচ্ছে ওনার অ্যাকশন, না কাম টু হার ওয়ার্ডস। আমি যে মহিলাকে শুনেছি, মানে খবরের কাগজেই বেরিয়েছে, কিরে কানন কাজ করবি না প্রেম করবি, বৈশাখীর মার জন্য শাড়ি কিনতে গিয়ে তুই এরকম বসে থাকছিস, তুই কাজ করছিস না, বৈশাখী সব ফাইল দেখছে, এগুলো শুনেছি সব মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। কিন্তু আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যতবার কথা বলেছেন ততবার খুব স্নেহ নিয়ে কথা বলেছেন, কোথাও কোনো উদ্ধত আচরণ দেখিনি। অন্যদেরকে উনি বকাবকি করেন, আমাকে কখনো বকেননি। সস্নেহে ভাই ফোটার দিন উনি আমাকে একটা ফোঁটা দেন,
আশা করছি ওনাকে প্রণাম করলে উনি আশীর্বাদই করেছেন। যদিও আমার জীবনে যে কটা অভিশাপ নেমে এসছে সেগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। আমার 22 বছরের চাকরিতে রেজিগনেশন দিতে হয়েছে। আমার সামনে কিন্তু উনি ফোন তুলে বারবার শিক্ষামন্ত্রীকে বলতেন যে বৈশাখীকে চাকরিটা ফিরিয়ে দাও, কি করছো তোমরা? আর পরক্ষণে শিক্ষামন্ত্রীরা আমাকে বলতেন যে আপনি বেরিয়ে গেলে ফোন করে যে একদম ওকে ফেরাবে না। তো আমি সত্যি আজও জানি না, আমার কাছে যদি জীবনের একটা বড় জিগস পাজল থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি এটুকু জানি যে আমার নামটা সামনে এনে আমার থেকেও বেশি ক্ষতি হয়েছে শোভনের। কারণ যে ওনার সবচেয়ে বিশ্বস্ত একটা মানুষ ছিল, যে ওনাকে দুর্দিনে সুদিনে সবসময় পাশে থেকেছে, সেই মানুষটাকে অহেতুক বদনাম দিয়ে কলকাতা শহরটা যার প্রাণ ছিল সেই মানুষটাকে একটা অবহেলা করে লাঞ্ছিত করে বাধ্য করলো কি না 4 দেয়ালের মধ্যে ঢুকে যেতে। ইভেন যখন ফিরিয়েও আনলেন সেকেন্ড টাইম, তখনও একটা বিউরোক্র্যাটে পরিণত করার চেষ্টা করলেন, এনকেডি এর ভেতরে ঢুকিয়ে রাখলো। এনকেডিএতে ঢুকেই না আমাকে শোভন যখন বললো যে বৈশাখী দেখো এখানে না জলের মারাত্মক সমস্যা আছে, ও প্রতিদিন আমার সঙ্গে বসে বসে ওখানকার সমস্যাগুলো তার কি আশু সমাধান হতে পারে এগুলো নিয়ে যখন আলোচনা করতো, আমি যখন বলতাম যে তুমি দিদিকে বলেছো, দিদির সঙ্গে কথা হয়েছে, সুযোগ নেই জানো তো দিদিকে বলা। এই কথাটা শুনতে না আমার খুব কষ্ট হতো যে যে শোভন সবসময় এত ফ্রিলি সব কিছু ডিসকাস করতো, আজ তার সেই সুযোগ নেই কেন? তার মানে দিদি সরে গেছে, দিদি সবার থেকে সরে যাচ্ছে, এবং এই সরে যেতে যেতেই কিন্তু উনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। আমার খালি মনে হয় জানো তো যে ধরো ব্যক্তিগত জীবনে আমার সঙ্গে শোভনের সম্পর্ক উনি মেনে নাই নিতে পারতেন, কিন্তু সেটার জন্য ওর কাজ ওর ক্যারিয়ার এগুলো নষ্ট হলো কেন? আমার সঙ্গে শোভনের সম্পর্ক ওনার খুব খারাপ লেগেছে, তার জন্য যে চাকরিটা আমার উনি দেননি। আমি তো বাম জমানায় লড়াই করে চাকরি পেয়েছি, কারোর একটা রেকমেন্ডেশনে আমি চাকরি পাইনি, আমি পেয়েছি কলেজ সার্ভিস কমিশনের থ্রু দিয়ে। তো সেখানে সেই নেট সেটের মতো পরীক্ষা দিয়ে আমি একটা চাকরি পেয়েছি, সেখানে আমার পেছনে লেগে আমাকে একটা কমিউনাল ট্যাগ দিয়ে আমাকে আরএসএস বানিয়ে দিয়ে আমাকে প্রতিদিন ভয় পাওয়ানো হতো যে আজ রক্তগঙ্গা বয়ে যাবে, কালকে তোমাকে অ্যাসিড বাল্ব ছোড়া হবে, পরশু তোমার বিরুদ্ধে পোস্টার ফেলা হবে। মানে আমি ভাবলাম যে আর যাই করতে পারি, আমি টিচারের পোস্টে এটার পরে থাকতে পারবো না, কারণ এগুলো নিয়ে না মানসিক একটা যন্ত্রণাও চলছে। মানসিক যন্ত্রণা তো আমি বিগত 2017 পরে আমার মনে পড়ে না যে আমি নিরবিচ্ছিন্নভাবে বোধহয় 5-6 ঘন্টা ঘুমোতে পারি। আমার প্রথম দিকে সকালবেলা ঘুম ভেঙে যেত, কারণ আমার মর্নিং কলেজ ছিল। নিজেকে বোঝানো খুব মুশকিল ছিল যে কালকে থেকে আমি কলেজে যেতে পারবো না। সে যন্ত্রণা আমাকে বহুদিন কুরে কুরে খেয়েছে। তারপরে একসময় আমাকে নৃসিংহদা একটা খুব ভালো কথা বলেছিলেন যে বৈশাখী তুই কলেজে যাস কিসের জন্য? তুই তো ছাত্রছাত্রী গড়ার জন্য, তো তোর বাড়িতে তো একটা ছাত্রী আছে, তোর সন্তানকে গড়ে তোল। তো আমি তখন না ভেবেছি ঠিক আছে, কত মাই তো কত কিছু স্যাক্রিফাইস করে তার সন্তানকে বড় করে, আর আমি যেহেতু সিঙ্গেল মাদার আমার ওপর অনেক বেশি দায়িত্ব আমার সন্তানের, তাও আমি সেটা ভুলে যাচ্ছিলাম জানো তো। কিন্তু শোভনের প্রাইম অফ ইয়ার্সগুলোকে নষ্ট করা শুধুমাত্র একটা ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে, এবং শোভনের রিপ্লেসমেন্টকে মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পেল রত্না চ্যাটার্জির মধ্যে। আজ সেই রত্না চ্যাটার্জি আর তার ভাই যখন গিয়ে ঋতব্রতপন্থীদের মধ্যে বসে থাকেন, আমার খুব ভালো লাগে যে গদ্দার বলে যারা গলা ফাটিয়ে শোভনকে গদ্দার বানিয়েছিল, তাদের গদ্দারিটা আজকে দেখছেন যখন উনি কি বুঝতে পারছেন যে উনি একদিন ভুল করেছিলেন এদেরকে ট্রাস্ট করে। এই ইলেকশনে যেখানে বেহালা পূর্ব পশ্চিম তৃণমূলের কাছে ডেফিনেট খবর ছিল যে দোজ টু আর রিস্কি সিটস, আমি বলছি না শোভনকে দাঁড় করালেই ভীষণ মিরাকল হতো, কারণ ওভারঅল সারা বাংলায় তৃণমূলের প্রতি বিতৃষ্ণা ছিল, কিন্তু শোচনীয়ভাবে হার হয়তো আসতো না, অনেক হয়তো ভালো জায়গায় একটা লড়াই দেয়া যেত। এ তো ওয়াক ওভার হয়েছে, বিভিন্ন সিটে এত খারাপ ক্যান্ডিডেট দিয়েছে যে বিজেপিকে বেশি কিছু পরিশ্রম করতে হয় না। আমি তোমার একটা ছোট্ট এক্সাম্পল বলি, সোনারপুরে লাভলি মৈত্রর কথা। লাভলি মৈত্রকে প্রার্থী করলে তৃণমূলই যে হারিয়ে দেবে সেটা মমতা ব্যানার্জির কাছে ডেফিনিট খবর ছিল, এত রিজেন্টমেন্ট ছিল ওনার প্রতি, এবং সেখানে প্রত্যেকে বলেছিল যে আরও অনেক বয়স্ক নেতা আছে তাদেরকে দাঁড় করান।
কোনো কথা পাত্তা না দিয়ে সেই লাভলি মৈত্রকে দাঁড় করানো হলো। ফল কি? জিতে গেল বিজেপি। আমি বলছি না যে রূপাদির জেতার ক্ষমতা ছিল না, কিন্তু ওখানে তৃণমূলের লোকেরা বোধহয় অনেক বেশি ওনাকে ভোট দিয়েছে, কারণ চেয়েছিল যন্ত্রণামুক্ত হওয়ার। তো তুমি যাদের সম্পর্কে জানতে যে এরা করাপ, তুমি যাদের সম্পর্কে শুনছিলে যে এরা মানুষকে নিপীড়ন করছে, তুমি তাদের আবার টিকিট দিয়েছো কেন? তোমার দলে তো কর্মীর অভাব নেই। আর কর্মীকে নেতা কি করে বানাতে হয় সেই ম্যাজিকটা মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ জানেন। তো সেই ম্যাজিকটা ইন্ডালজ না করে উনি কার কথা শুনে এদেরকে ভোটে দাঁড় করালেন, আর এইরকম একটা বিপর্যয় হলো, আমি সত্যিই জানি না। দিদি, এই যে তৃণমূলে যখন ছিলেন তখন তো নানা কথা, নানা বিতর্ক এবং মানসিক যন্ত্রণা অবশ্যই ছিল। তারপরে বিজেপিতে আসার সিদ্ধান্ত কেন নিলেন? আপনাকে দেখো, আমরা কিন্তু তৃণমূল যখন ছেড়েছি তারপরেই বিজেপিতে চলে যাইনি। বিজেপির কিছু নেতাদের সঙ্গে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের সঙ্গে কথা বলতে বলতে কোথাও গিয়ে যেদিনকে দিলীপদা শোভনের সঙ্গে কথা বলেন, ভীষণ ভালোভাবে কথা বলেন যে কেন চুপ করে ঘরে বসে আছেন, আসুন কাজ করুন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। তো শোভনেরও কিন্তু সেই আন্তরিকতাটা খুব স্পর্শ করে, এবং তারপর আমরা বিজেপি জয়েন করি। দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের থেকে যে আন্তরিকতা আমরা পেয়েছিলাম, সে নাড্ডাজি হোক, রামলালজি আমাদের সঙ্গে দেখা করেছিলেন, অরবিন্দ মেননজি, হ্যাঁ, ইভেন অমিত শাহজি। যখন অমিত শাহজির সঙ্গে দেখা হয়েছিল, শোভনকে বলেছিল ইউ উইল গেট রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি। কিন্তু তখন না বিজেপিতে বেশ কিছু তৃণমূলের লোকেরা বিজেপির জামা কাপড় পরে ঘুরে বেড়াতো, এবং তাদের একটাই এজেন্ডা ছিল যে মিথ্যে কথা রটিয়ে দিয়ে সর্বক্ষণ এমন অশান্তি তৈরি করব যে এখানেও এসে ওই বৈশাখী শোভন বৈশাখী, ডাল ভাত ভাত ডাল এই করে করে এমন একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি করছিল। তখন আমি আর শোভন বললাম যে আমরা অ্যাকচুয়ালি কিসের জন্য এসেছি? আমরা এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমরা এসেছিলাম একটা বিরোধী কণ্ঠস্বর গড়ে তোলার তাগিদে। এবং আজকেই ইনফ্যাক্ট আমি একটা প্রোগ্রামে গেছিলাম, তো নর্থ কলকাতার যুবর একজন সভাপতির সঙ্গে কথা হচ্ছিল। আমি বলছিলাম, তোর মনে আছে আমাদের যখন মিছিলটা যেত কীভাবে মানুষের অত্যাচার সহ্য করতে হতো, কিন্তু আমরা কিন্তু শয়ে শয়ে মানুষ নিয়ে হেঁটে গেছি তখন। তো আমরা কিন্তু ওখানেও কর্মীদের খুব ভালোবাসা পেয়েছি, জানো, সেইটা ভোলার নয়। আমি সবসময় বলি যে আমার একটাই জিনিস প্রাপ্তি বলতে পারো রাজনৈতিক জগতে এসে, যে আমার জগৎটা তো এইটুকু ছিল, আমার বাবা মা, আমার বাচ্চা, শোভন, এইটুকু জগৎ ছিল। কিন্তু একটা বৃহত্তর জগতে কোনো বাড়ির মেয়ে হতে পেরেছি, কারো দিদি হতে পেরেছি, কারো বোন হতে পেরেছি, কেউ পুজো দিয়ে প্রসাদ পাঠিয়ে দেয়। তো এই যে এত বড় একটা পরিবার পেয়েছি, এটা কিন্তু দুটো রাজনৈতিক দলের জন্যই। এবং আমাকে শোভন একটাই কথা বলেছিল যে বৈশাখী, তুমি কিন্তু মনে রাখবে যে তুমি যে একদম সামনে হাঁটছো, তোমার হাঁটাটা তখন সার্থক যখন তোমার পেছনে 500টা লোক আছে। অতএব তোমার শেষ ছেলেটি যতক্ষণ না চা খাচ্ছে ততক্ষণ যেন তোমার মুখে চায়ের কাপ না দেখি। আর সেইটাই আমরা ফলো করতাম বলে, তুমি জানো না, আমরা যখন আর একবার এই তৃণমূলে এসেছি তখন ওই ছট পুজো চলছে, ঠিক আছে। তো আমাকে একজন ফোন করেছে যে দিদি আপনার বাড়িতে এসছি, ওই ঠেকুয়ানি। আমি বললাম যে, তখন আমি শোভনের সঙ্গে গেছি কোর্টে, আমি বলছি আমি তো কোর্টে আছি। বলছে আচ্ছা ঠিক আছে দিদি। আমি বললাম না দিয়ে চলে যাবো কেন, তুমি কি 15টা মিনিট বসবে? বলছে হ্যাঁ হ্যাঁ দিদি আমি বসবো। তো ও বসে আছে, চা জল খাবার যেরকম আমার বাড়িতে সবাইকে দেওয়া, ও খাচ্ছে। আমি এসেছি, তখন এসে আমি বলছি দেখো আমার কি লজ্জা করছে, তোমরা সব এসছো। তা আমি বললাম যে আমি অবশ্য ঠেকুয়া খুব ভালোবাসি। তো আমি অনেকক্ষণ গল্প টল্প হয়েছে। তখন যাওয়ার সময় বলছি দিদি আমরা না এটা তৃণমূলের লোকেদের থেকে পেয়ে অভ্যস্ত নেই, জানো তো, কর্মীদেরকে কেউ সাথে বসিয়ে চা খাওয়াচ্ছে, কারণ সবাই এখানে নেতা। আমার তো সুবিধা হচ্ছে আমি কর্মী, আমি নেতা হতে এখানে আসিনি। আমি যখন ওয়েবকুপার জেনারেল সেক্রেটারি ছিলাম বা হয়েছিলাম, তখন অলরেডি সেই পদে একজন ছিল, তো তাকে সরিয়ে আমাকে করবে বলেছিল। তো আমি প্রথম আর্জি জানিয়েছিলাম, আর প্রথম আর্জিটা ছিল আমাকে নেবেন না, আমি রাজনৈতিক দলগুলোর জন্য ফিট নই। তো সেই আর্জিটা যখন খারিজ হয়ে যায়, সেকেন্ড আর্জিটা আমার এটা ছিল যে আমি কারুকে সরিয়ে বসবো না, কারণ প্রথমেই কারুকে দুঃখ দেব যে তিনি এতদিন আমার অনেক আগে এসেছেন, আজকে আমি তাকে ঢুকলাম সদ্য আর এসেই একটা পদে বসে পড়লাম, এইটা আমি কোনোদিন হতে চাইনি, জানো। তাই আমার না সবসময় এই ফেলো ফিলিংয়ের মধ্যে দিয়ে এগিয়েছি বলে আমার কীরকম মনে হয় যে আমি আর শোভন সেই দিক দিয়ে লাকি যে আজ
এতটা খারাপ দিন যখন লোকে ডিম নিয়ে ঘুরছে, পাথর নিয়ে ঘুরছে, কালি নিয়ে ঘুরছে, আমাকে শোভনকে কিন্তু চিন্তা করতে হয় না যে আমরা বেরিয়ে কি ফেস করব। আমরা কিছুদিন আগে আমরা কাকদ্বীপে গেছি, তো আমার গাড়ি আশপাশ দিয়ে না একটা লোক ঘুরছে। তা আমি ভাবছি যে হাতে কি আছে, কারণ সত্যিকারে এবার আমি ড্রাইভারকে বললাম যে জিজ্ঞাসা করো তো কাকে খুঁজছে। তা বলছে স্যারকে। তা আমি নেমেছি, আমি বলছি আপনি কাকে খুঁজছেন? বলছে শোভনদাকে খুঁজছিলাম, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি বলছি কেন বলুন তো? বলছে এখানকার যুবরা না, আমিও তৃণমূলই করতাম, কিন্তু যুব তৃণমূলের লোকেরা আমার জমিগুলো সব দখল করে নিয়েছিল। শোভনদা তখন প্রচণ্ড দাপটে শাসন করে ওদের থেকে মুক্ত করে দেয়, তখন তো কিছু করতে পারিনি, এখন আমি স্কুল মাস্টার হয়েছি, তাই একটু মিষ্টি নিয়ে ওনার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমার না চোখে জল ভরে এসেছে যেন। আমি তখন ফিরে এসে শোভনকে বললাম, শোভন তোমার দলের লোকেরা যখন বাইরে বেরোলে ডিম খাচ্ছে আর কি সব উড়ে আসছে, তোমার জন্য কিন্তু মানুষ মিষ্টি নিয়েই দাঁড়িয়ে আছে। আসলে তোমার কর্মফল না তোমাকে কখনো ছাড়বে না, তোমার ভালো কাজগুলো ডিভিডেন্ডের মতো তোমার কাছে আসতে থাকে। এই ভালোবাসা, এই স্নেহ, এই আমি তো সবসময় বলি যে আমার কাছে যদি একটাও ডিম উড়ে আসে, সেটা আমার শত্রুর কাছ থেকে আসবে, তার কোনো রাজনৈতিক দলের জামা সে পরে থাকবে না। সেটা কিন্তু জানবে যে এটা ইচ্ছে করে কেউ একটা দলীয় তকমা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পিছনে মোটিভটা থাকবে অন্য কোনো মানুষের, যারা আগে হয়তো আমায় প্রাণে মারতে চেয়েছে, জানে এখন প্রাণে মারলে জেলে যাবে, ও তার থেকে ডিম ছোড়া ভালো। কিন্তু কোনো দলে আমরা এমন কোনো তিক্ততা তৈরি করিনি। যখন আমরা বুঝলাম যে বিজেপি দলটায় প্রত্যেক সময়, মানে আমাকে একজন বলতেন, মানে তার কাজই ছিল যে প্রত্যেক দিন উনি আমার বিরুদ্ধে একটা করে ইন্টারভিউ দিতেন, বিজেপি সেই নেতা। তো আমি বললাম যে একদিন আমি পার্থ চ্যাটার্জির বাড়িতে ঢুকছি, তো দেখছি সেই নেতাই বেরোচ্ছে বিজেপির। আমি বলছি কী করছিলেন ইনি? তখন বলছে কেন কেন? আমি বললাম প্রত্যেক দিন অসভ্য লোক একদম আমাকে গালিগালাজ করেন। বলছে ও তো একটা করে বিস্কিট বোতল নিয়ে যায় আর তোকে গালিগালাজ করে। তা মানে দে ওয়ার স্পন্সার্ড বাই তৃণমূল। হ্যাঁ, মানে ফর্চুনেটলি এখন না আইদার তারা সাইডলাইন হয়ে গেছে, বা কেউ মারা গেছেন, বা কেউ চলে গেছেন তৃণমূল দলই। কাজে এখন যারা তৃণমূল থেকে গিয়ে বিজেপি করছে, তারা কিন্তু অনেক ভালো ভদ্র রিসেপশন পাচ্ছে, যেটা আমি আর শোভন পাইনি। আমরা যখন কাজ করতে গেছি প্রত্যেক মুহূর্তে এত বিব্রত লেগেছে। আমার মনে হয় যে কোনো দলকে বিড়ম্বনায় ফেলা আমার কাজ নয়, নাই আমার সম্মানটাকে বন্ধক দেওয়াটা আমার কাজ। তাই জন্য আমরা সরে এসেছি বিজেপির থেকে সরে আসার পরেই যে আবার তৃণমূলের কোলে গিয়ে বসে পড়েছি তা নয়। আমরা আমাদের মতো দিব্যি কাটাচ্ছিলাম, কাজ আমাদের থামেনি, আমরা আমাদের মতো সামাজিক কাজের মধ্যে ছিলাম। সেখান থেকে দিদির প্রত্যেক সময় কিন্তু দিদি যখনই দেখা করতেন তখনই বলতেন যে তোকে কাজে লাগাতে পারছি না, কারণ তোকে কাজে লাগাতে পারছি না। ওনার মধ্যে কিন্তু সেই দুঃখটা দেখতাম, কিন্তু কাজে লাগাবো বলে একেবারে ঘরে বসিয়ে দিলেন একটা, মানে এনকেডি এর মতো জায়গা, সেটা আইদার ইউ ক্যান মেক হেভেন আউট অফ ইট অর ইউ ক্যান মেক হেল আউট অফ ইট। তো তুমি যাকে দিলে সে তো কলকাতাকে সুন্দর করার একজন কারিগর ছিল, তাহলে তোমাদের নিউ টাউনটার সম্পর্কে তার যা আইডিয়াসগুলো সেটার প্রতি একটা মানে নজর দেওয়া দরকার ছিল। শুধু বসিয়ে দিলাম, কোনো ফিডব্যাক নিলাম না, কি তাহলে অ্যাডমিনিস্ট্রেশন চলছিল তুমি আমায় বলো তো? তো শোভন তো আইএএস অফিসার ছিল না, শোভন তো পলিটিক্যাল লিডার ছিল। তো তোমার তো সেখানে পলিটিক্যাল, আমাকে ও বলতো, আমি যখন মানে ও এবারে এনকেডিএ ঢোকার পরে না, আমি একদম একটা শপথ নিয়েছিলাম যে নিউ টাউনে ছায়া মারাবো না। আমি খুব রেগে গেছিলাম, আমি বললাম যে আগে নিউ টাউনের মেলাগুলোই যেতে পারতাম, তোমার জন্য সেটাও যাওয়া হয় না। তো আমি বললাম যে, ও বলছে কেন তুমি আসবে না? আমি বললাম কারণ আমি গেলেই বলবো ওই দেখো এনকেডিএ চেয়ারম্যান, তো ওই জন্য এখান থেকে কিছু নিশ্চয়ই হাতাতে এসছে। আমি দরকার নেই, আমার গাড়ি ওই এনকেডিএ তো যদি শোভনকে নিতে যেত, আমি একটা দূরে জায়গায় দাঁড়াতাম, ওর গাড়ি আসতো, ওর গাড়ি সামনে যেত, আমার গাড়ি পেছনে যেত। কিন্তু সেখানে না ও আমায় বারবার বলতো, আমি বলতাম আচ্ছা এই যে একটা অনুপ্রেরণার ছবি দেখছি, এখানে আর কোনো জায়গা নেই, বুঝেছো তো? পাড়ার নেতা কেষ্ট বিষ্টু থেকে শুরু করে মেয়র, উপমেয়র, মানে সবার মুখ অনুপ্রেরণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে ছাপিয়ে রাবণের সেই 100টা মুখের মতো 100টা নেতা নেত্রীর মুখ, সবাই অনুপ্রাণিত হয়েছে। হ্যাঁ, আমি বললাম এইসব অনুপ্রাণিত ব্যক্তিরা তো মানে পুরো দিদির পায়ে দেখছি মাথা দিয়ে দিয়েছে। তো শোভন আমায় বললো যে এত হোর্ডিং না লাগিয়ে না যদি একটু কাজ করতো, এবারে ইলেকশনে জিততো। আমি বলছি কী বলছো তুমি, জিতবে না ওরা? বলছে যে আমি বলছি 100% জিতবে না। আমি বলছি তাই?
এইরকম অবস্থা, বলছে এত মানুষের মধ্যে রিজেন্টমেন্ট আছে। তাহলে এটা তো 3-4 মাস আগে থেকে ওরা ফিল করতে পারছিল, কিন্তু কেউ নেত্রী অব্দি পৌঁছতে পারছে না, কারণ নেত্রী তো ওদের মতো লোকেদের ফিডব্যাকের উপর আর নির্ভর করে না। উনি তো নির্ভর করছেন আইপ্যাকের উপর, উনি তো নির্ভর করছেন ওনার আশপাশের স্তাবকগুলোর ওপর। তো উনি ন্যাচুরালি সত্য কথা জানতে পারেননি বা জানতে চাননি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দিদি, আপনি তো অধ্যাপিকা ছিলেন, উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গেও যোগাযোগ ছিল, উচ্চশিক্ষার সঙ্গে জড়িত ছিলেন। এই বিগত 15 বছরে উচ্চশিক্ষার কতটা উত্থান কতটা পতন আপনি না, দেখেছেন? উত্থান তো কিছু হয়নি, পতনের সীমাটা কোথায় গিয়ে থেমেছে এখন আমি শিক্ষা জগতে নেই একদিকে সেটা ব্লেসড মনে করি নিজেকে, বুঝেছো তো, যে শিক্ষা জগতের পচনশীল রূপটা দেখা না খুব কষ্টকর, স্পেশালি তুমি যদি শিক্ষা জগতের হও। শিক্ষার পাঠ্যপুস্তকগুলোর মান কোথায় নেমে যাচ্ছে, কেন? কারণ সিলেবাস কমিটির মাথায় আমি তাদেরকেই বসাবো যারা আমার বন্ধু। ভীষণ কৃতী মানুষদের বসিয়েছেন কিন্তু তাদেরকে কাজ করতে দেননি। ভীষণ কৃতী মাস্টারমশাইদেরকে এক একটা কমিটিতে রেখেছেন, তাদের কথা শোনা হয়নি। এবং ওভার দ্য ইয়ার্স আমি বলছি যে আমরা যাদেরকে শিক্ষক নেতা হিসেবে পেয়েছি না, তারা অ্যাকচুয়ালি একাডেমিক মাফিয়া। তারা প্রাইস ট্যাগ ঠিক করতো, যে ভিসি হলে পরে কত দিতে হবে, এমনকি শিক্ষারত্নেও কাটমানি ছিল। মানে আমি বলছি না যে পুরো শিক্ষা জগৎটাকে একটা অন্ধকার অধ্যায়ের মধ্যে ঠেলে দিয়েছে। এবং এটা আমি যবে থেকে ওয়েবকুপাতে ঢুকেছিলাম তবে থেকে বলে আসছি যে শিক্ষা জগতের এত বড় ক্ষতি করবেন না, কারণ এই একটা জগতে ক্ষতি হয়ে গেলে পুরো সমাজটার ক্ষতি হবে। কারণ আমরা শিক্ষকদেরকে তো বাবা মা হিসেবে ধরি, আমরা গুরু কেন বলি? কারণ আমরা মনে করি যে তার মাধ্যমে আমরা একটা বৃহত্তর পৃথিবী দেখতে শিখছি। তো সেই জায়গাটায় যদি কাউকে অন্ধ করে দেয়া হয়, সেই জায়গাটা যদি নষ্ট করে দেয়া হয়, আমরা শুধুমাত্র তো এসএসসি স্ক্যাম বলছি, এখনও যে কত স্ক্যাম বেরোবে যদি সত্যিকারের অনুসন্ধান করা হয়। মানে আমি বলছি, আমার একটা ছোট্ট কলেজ ছিল, সেই কলেজে দুর্নীতির পাহাড় ছিল। আমি সেই সমস্ত দুর্নীতি জানিয়ে যখন চিঠি লিখলাম, ওনারা কিন্তু ইনভেস্টিগেশন বসালেন। যাকে দোষী পাওয়া গেল সেই দোষী ব্যক্তি কোথায় রিহ্যাবিলিটেটেড হলো? বিকাশ ভবন। তো তাহলে সেই বিকাশ ভবনের কি হবে? তো আমি সত্যিকারের সেই দিনটার জন্য ওয়েট করছি, যেদিনকে আমি একটু সময় পাবো মুখ্যমন্ত্রীর, একটু সময় পাবো চিফ সেক্রেটারির, যে তাদের দপ্তরে যে চিঠিগুলো পড়ে আছে আমার একের পর এক, অ্যাটলিস্ট একটু যদি নজর দেন সেখানে, মানে সেখান থেকে ওনারা বুঝবেন যে কিভাবে প্রত্যেকটা জায়গায় এক একজন বৈশাখীর জীবন নষ্ট হয়েছে, এক একজন মানুষ তাদের কেরিয়ার শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে, কিভাবে এখনো, মানে আমি তো অবাক হয়ে গেলাম সেদিন শুনে যে ওই 8 তলাতেই এমন লোক এখনো ঘুরে বেড়াচ্ছে যার হাত কিন্তু ওই দুর্নীতির কালো এতে একেবারে, মানে হি ইজ ওয়ান অফ দ্য কালপ্রিটস, সে এখনো সেই 8 তলাতেই বিরাজমান। তো তাহলে বিকাশ ভবনের 8 তলায় যদি একজন প্রতিভু থেকে থাকে, কত তাড়াতাড়ি সেই অসুখটা ছড়াবে, সে একজন নতুন মন্ত্রী এসে কত দূর সেই অসুখকে ধরতে পারবে, এটাও তো একটা বড় জায়গা। কাজে আমার মনে হয় যে 15 বছর যে জায়গায় নিয়ে চলে গেছে বাংলাকে না, সেখান থেকে ঘুরে দাঁড়ানো এবং আবার এগিয়ে আসা, এটা নেক্সট 15 বছরই আমাদের ওয়েট করতে হবে টু আনডু দ্য রংস ডান বাই দেম। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর ব্রাত্য বসু, কি বলবেন তাদের নিয়ে?
দেখুন, পার্থ চট্টোপাধ্যায়কে তবু শিক্ষামন্ত্রী হিসেবে না আপনি গুড ব্যাড আগলি বলতে পারেন। ব্রাত্য বসু কোনোদিনও শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করেছেন? মানে আমি তো ওনাকে দেখেছি সেকেন্ড ফেজে, আমি ওনাকে ফার্স্ট ফেজেও দেখেছিলাম। তখন না ওনাকে আমি তবু দেখতাম যে ওনার একটা স্পর্ধা আছে, উনি একটা সিদ্ধান্ত নিতেন, উনি কাজ করছেন, উনি কথা বলছেন। পার্থ চ্যাটার্জির পরে যখন উনি এসে বসলেন, উনি তো মিউট মোডে চলে গেলেন। উনি যে কি করতেন, আর মানে কয়েকটা সিনেমা দেখতে পেতাম ওনার, কিন্তু শিক্ষা জগতে যেটুকু শুনেছি সেটা শুধুই দুর্নীতি আর দুর্নীতি। মানে এই কথা আমরা সবসময় দাগিয়ে দিচ্ছি, পার্থ চ্যাটার্জি দুর্নীতি পরায়ণ ছিলেন, ব্রাত্য বসুর সময় কিছু কম হয়নি। এবং সেগুলো এখনো কেন কথা বলছে না, যথেষ্ট তার প্রমাণ আছে। বেশ কিছু পোর্টাল সেটা নিয়ে সরব হয়েছে, কিন্তু আসলে ব্রাত্য বসুর একটা বৃহৎ সার্কেলে তো চেনাশোনা ছিল, এবং সেই জন্য কিন্তু খুব সোচ্চারভাবে হয়তো এখনো সামনে আসছে না। আই এম শিওর যে নতুন শিক্ষামন্ত্রী যেই ফাইলগুলো খুলবেন তখন দেখবেন যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কাদের কাদের উনি ঢুকিয়েছেন, কোথায় কোথায় স্বজন পোষণ হয়েছে, কত কত নতুন পোস্ট তৈরি হয়েছে যেগুলো কোনো অ্যাপ্রুভাল নেই, কিন্তু সেখানে সমস্ত খোশ মেজাজে ওনার সব তাবেদাররা কাজ করে গেছেন। তো আমার মনে হয় যে যত কম কথা বলা যায় দুই শিক্ষামন্ত্রীকে নিয়ে ততই ভালো, কারণ দুজনই কলঙ্কিত নায়ক, দুজনের কলঙ্কটা দু রকমের। কারণ একজনের নাম যুক্ত হয়ে গেছে, আর একজনের নাম এখনো ভেসে ওঠেনি, কিন্তু আমি জানি তিনি যুক্ত, তিনি নানানভাবে নানান জায়গায় যুক্ত। তো সেইটা শুধু আমি মানে আত্মপ্রকাশ করা বাকি ওনার এখনো। সেই মানে এরকম কোনো জানেন দুর্নীতি? হ্যাঁ হ্যাঁ যেমন? একদম। এবং সেই দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, শিক্ষা জগতের লোকেরাই দিয়েছে, ওয়েবকুপার লোকেরা দিয়েছে, তারা আমার সঙ্গে শেয়ার করেছে। কিন্তু এবার 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 এই যে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষ দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্রাত্য বসুর দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে প্রোটেকশন দিয়েছেন। এটা বলে কোনো লাভ নেই যে ব্রাত্য বসুর দুর্নীতি নিয়ে কথা হয়নি। আমি আমার কথা হচ্ছে দুর্নীতি পরায়ণ কি পরায়ণ নয় সেটা না হয় বিচার্য বিষয়, কিন্তু কথা তো উঠেছে, কথা উঠলে অ্যাটলিস্ট একটা ইনভেস্টিগেশন তো হবে। সবাইকে ছুঁড়ে ফেলে দেওয়া, সব কাগজ ট্র্যাশ বলে ছুঁড়ে ফেলে মানে দেওয়া, চেঞ্জ করে দেওয়া হলো শুধু। হ্যাঁ, ব্রাত্য বসুর জায়গায় পার্থ পার্থ চট্টোপাধ্যায়, আবার পার্থ চট্টোপাধ্যায়কে পাল্টে ব্রাত্য বসু। হ্যাঁ, আমার কথা হচ্ছে যদি ব্রাত্য বসু এতই ভালো ছিল তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে আনার দরকার ছিল না। আর পার্থ চ্যাটার্জি যাওয়ার সাথে সাথে ব্রাত্য বসু যে এলেন, তাহলে আমরা কি আশা করলাম যে তাহলে অ্যাটলিস্ট কিছু কাজ হবে, কিছু নতুন পলিসি হবে। আপনি আমায় বলুন না যে আপনি পার্থ চট্টোপাধ্যায়কে তবু দেখেছেন কিছু ঘোষণা করতে, তৃণমূল ভবনে তৃণমূলের হয়ে সাংবাদিক সম্মেলন করা ছাড়া, বিজেপিকে নিয়ে মশকরা করা ছাড়া উনি ব্রাত্য বসু আর কিছু করতেন? আর কিছু সিনেমা করতেন, হ্যাঁ। তো সেইগুলোর বাদ দিয়ে তো আমি ওনাকে মিডিয়ার অনুষ্ঠান ছাড়া আর কোথাও দেখতে পেতাম না। আমি তো জিজ্ঞাসা করতাম যখন আমি বিকাশ ভবনে যেতাম যে শিক্ষামন্ত্রী কবে আসেন আর কখন আসেন, তো কারণ আমি ওনাকে বহুবার চিঠি দিতে গেছি, তো আমি ওনাকে পেতাম না। তো আমার ন্যাচারালি আমার মনে হতো যে আমার মতো মানুষ যদি ওনাকে না পাই তাহলে সাধারণ মানুষ কখন পান ওনাকে। তো এই জায়গাগুলো না অনেক দিন ধরে তৈরি হয়েছে। এটা এই যে বললাম, আজ যারা শুধু অভিষেক ব্যানার্জির ওপর দোষ চাপিয়ে নিজেকে ভীষণ সাধু সাধু মনে করছেন, আসলে সবাই অসাধু। আমরা যারা দুর্নীতিটাকে দিনের পর দিন চুপ করে সহ্য করেছি, আমরাও ততটাই এই দোষের অংশীদারি যতটা এই যারা করেছেন, কারণ প্রতিবাদ না করার জন্যেই কিন্তু আজ তারা এতটা বেড়েছেন। তৃণমূলপন্থী উপাচার্য এমনও কথা শোনা গেছে, এমন শব্দ শোনা গেছে, এবং এখন দেখা যাচ্ছে যে রিজাইনও করছেন অনেকে। সেই সমস্ত উপাচার্যদের ভবিষ্যৎ কি হবে? দেখো, দুটো ভবিষ্যৎ আছে। এক হচ্ছে তারা তাড়াতাড়ি গেরুয়া জামা পরবে এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে বই লিখতে পারেন, থিসিস লিখতে পারেন, এটা একটা ট্রেন্ড হতে পারে। আর এক হতে পারে তাদের দুর্নীতি ফাইলটা খুললে পরে ভালো ভালো জায়গায় ঘুরবেন আর কি, প্রেসিডেন্সি যে আরও আছে সেই সব জায়গায় ঘুরবেন। সবচেয়ে লজ্জার কি জানো তো, আমরা উপাচার্য বলতে যাদেরকে দেখতাম তাদেরকে আমরা তো সবসময় অনারেবল ভাইস চ্যান্সেলর লিখতাম। তো যেদিন আমি দেখলাম যে এমন কেউ কলকাতা বিশ্ববিদ্যালয়ের চেয়ারে গিয়ে বসেছেন যার ইতিহাস হচ্ছে তিনি আরএ হওয়া স্টুডেন্ট, তো আমি না সেদিন থেকে ভাইস চ্যান্সেলরকে চিঠি লেখা বন্ধ করে দিলাম। কারণ আমার মনে হলো যে
দ্যাট পোস্ট ইজ সো নোবেল, সেখানে কারা কারা বসেছে, সেই চেয়ারের কৌলিন্য কোথায় হারিয়ে যাচ্ছে যে শুধুমাত্র পার্টি ব্যাকিং নিয়ে। এবং তারা ঢুকেই, আমি বলছি যারা ঢুকছেন দুর্নীতির মাধ্যমে, তারা ঢুকেই দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছেন। কেউ কেউ তো তৃণমূলের অনুষ্ঠানে চলে যেতেন, আমি দেখেছি টিএমসির সুন্দর ওই ইয়েগুলো উত্তরীয়গুলো পড়ে তারা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, কিন্তু শিক্ষার কোনো অনুষ্ঠানে তাদেরকে খুঁজে পাওয়া যেত না। কারণ যে সময়টা ওনারা দলের আনুগত্য দেখাতে ব্যস্ত ছিলেন, বাকি সময়টা ওনারা চুরি করতে ব্যস্ত ছিলেন। তো এই দুটো কাজের মধ্যেই বেশিরভাগ উপাচার্যরা লিপ্ত ছিলেন। প্রত্যেকে হচ্ছে চেয়ার হারিয়ে ফেলার ভয়, চেয়ারে বসে যদি সঠিকভাবে কাজ করেছে তারা প্রচণ্ড হ্যারাসড হয়েছে, হিউমিলিয়েটেড হয়েছে। আমরা দেখেছি, শান্তাদিকে দেখেছি ভীষণভাবে হিউমিলিয়েটেড হতে। এবং আমি তোমায় বলছি যে যারা ইন্টেলেকচুয়ালদেরকে, ধরুন আজ যেমন আমি দেখছি যে কয়েকজন বিশ্বনাথ দাকে অ্যাটাক করছে, কিন্তু আমি বলছি বিশ্বনাথ দাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, তৃণমূল বিশ্বনাথ দাকে প্রচুর জিনিস অফার করেছে, আমার সামনে বিশ্বনাথ দাকে প্রচুর পোস্ট অফার করেছে। হি রিমেইনড অ্যাবসলিউটলি স্ট্রিক্ট অ্যাবাউট ইট, যে আমার যা বলার আমি সেটা বলবোই। বিশ্বনাথ দা পেরেছেন, আমি পেরেছি, আমি তো দলের মধ্যে থেকেও পেরেছি, তাহলে এরা কি পারতেন না? এরা তো আমাদের থেকে অনেক বেশি ক্ষমতাবান লোকজন। কিন্তু কারা হয়েছেন উপাচার্য? যারা স্ত্রীকে মারধর করেন, যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে, যারা ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্নীতি করেন, তারা হয়েছেন উপাচার্য। তো তাহলে সেই প্রতিষ্ঠানগুলোর দিকে হবে না তো কি হবে? আমরা একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানে এমওএস র্যাঙ্ক, তো সেই সব জায়গায় কাদেরকে বসিয়ে দিয়েছেন, তার কি ক্রাইটেরিয়া ছিল? তুমি বিগত 15 বছরে তুমি একটা জিনিস ভেবে দেখো তো, যে আমি এরকম বলতে শুনেছি, না ওকে করা যাবে না, আমাদের লোক নয়। আমাদের লোক নয় মানে কি? কে আমাদের? আবার কে? শিক্ষা জগতে সবাই আমাদের, যারা পড়াচ্ছে তারাই তো আমাদের। আমি সবসময় বলতাম যে আমাদের সংগঠনটা বাড়বে কিভাবে? এক হচ্ছে এইরকম ভাবে যে চমকে ধমকে, এই বেবকুপা করো, নয়তো কিন্তু এটা খেয়ে নেব, আর নয়তো আগে গিয়ে কাজ করো, তোমার কাজটা এত পছন্দ হবে যে বিরোধী শিবির তোমার কাছে আসবে। তো আমার এখনো মনে আছে যে ওয়েবকুটাও গেছে, আমরাও গেছি, আরও সব বিভিন্ন অ্যাবুটা সবাই এসছে। তো সেখানে পার্থ চ্যাটার্জিকে ওয়েবকুটার নেতারা বলছেন যে আমরা চাই যে কৃষ্ণকলি দীর্ঘজীবী হোক, ওই সারা জীবন প্রেসিডেন্ট থাকুক, বৈশাখীকে কিন্তু বানানো যাবে না, কারণ বৈশাখী গেলেই আমাদের সংখ্যা কমবে, কৃষ্ণকলি থাকলে আমাদের ওয়েবকুটার অস্তিত্ব একেবারে সজীব থাকবে। তো সেটার থেকেও যদি শিক্ষামন্ত্রী হিন্ট না নেন যে সময় এসেছে বদলানোর, আমার কথা হচ্ছে কৃষ্ণকলিকে বদলে বৈশাখীকে করতে হবে না, কিন্তু কৃষ্ণকলিকে বদলে অ্যাটলিস্ট, মানে আমি কৃষ্ণকলির নামটা বলছি যে কারণ উনি তখন ছিলেন, এখন উনি মারা গেছেন, ওনাকে নিয়ে কথা না বলাই ভালো, কিন্তু আমি বলছি XYZ যারই নাম হোক না কেন, তুমি এমন কারুকে নাও যাকে নিয়ে লোকে এরকম ঠাট্টা মশকরা করবে না, যার দুর্নীতি নিয়ে আলোচনা হবে না, তুমি অ্যাটলিস্ট সেই মুখগুলো তো ঠিক করো, তাতে আমাদের কি ক্ষতি হতো বলো তো? এগুলো তো শাখা সংগঠন, আমরা প্রত্যেকটা জায়গায় স্তরে স্তরে দুর্নীতিপরায়ণ লোকেদেরকে ঢুকেছি, অমুকের মেয়ে, তসুকের ছেলে, আজ আবার সেই সব ছেলেমেয়েরা আসছে হাত দুল ফেরত দিতে। কত বড় অভিমানী সৎ লোকেরা তৈরি হয়েছে নাকি এখন, মানে হঠাৎ করে চৌঠা মেয়ের পরে এত সততার ঢেউ উঠেছে না, মানে এখন তো সবাই সততার প্রতীক। হ্যাঁ, আর এত সোচ্চার সবাই, হ্যাঁ, কত মাপকাঠি ঠিক করে দিচ্ছে এখন লোকজন। মানে রচনা, সায়নী, শতাব্দী মুখে মুখে তারা কথা বলছেন, তারা মুখ খুলছেন, তারা দেখা যাচ্ছে যে অন্য মানে পার্টি থেকে সরে যাচ্ছেন, দিদির সঙ্গে থাকতে পারছেন না, সেটা নিয়েও তারা খুব কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, মানে আমিও খুব কষ্ট পাচ্ছি আসলে, মানে কষ্ট পাচ্ছি এই জন্য যে শতাব্দী রায় তবু দেখুন অনেকগুলো বছর তো পার্লামেন্টারি পলিটিক্সের মধ্যে আছে, তবু খানিকটা বৈদগ্ধ্য আছে, কিন্তু বাকি দুজন, মানে একজন তো মিনি মমতা হয়ে ঘুরে বেড়াতেন, সাদা নীল শাড়ি, হাত পায়ে হাওয়াই চুটি, মানে আমি তো ভাবছিলাম যে মানে অনেকে ভুল করে ফেলতো দূর থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় কম বয়সে ঘুরে বেড়াচ্ছে কিনা, মানে এরম এমিউলেট করা। কিন্তু পুরো জিনিসটা, মানে আমি তোমায় বলি যে গত বছর যদি তুমি, গত বছর না মানে গতবারের যদি তুমি এমপি ইলেকশনটা দেখো, আজ যারা মানে একদম টিকতে পারলো না, দম বন্ধ হয়ে ওই কি নিব টিপ সিম্বল নিয়ে চলে গেল, তারা জয় বাংলা বলছে না, তারা
মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে। এত লজ্জা করেছিল নাজিয়া যে আমরা মানুষের ভোট নিয়ে যাই, আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করছি এখানে, ওটা কি একটা রাজনৈতিক স্লোগান তোলার জায়গা? ওটাও চাপলুসি ছিল, ওটাও স্থাবকতা ছিল। ভাবছি এইখান থেকে আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি তাহলে +2 পাবো, আর এখন ভাবছি A+2 দিলে আমার হবে কি? আমার কিছুই হবে না, বরঞ্চ আমার এই যে এত কিছু কন্ডম টন্ডম পড়িয়েছিলাম, আমাকে যদি ঢিল পাটকেল মারে তার থেকে আমি বেরিয়ে যাই, আমি গিয়ে ঢুকে পড়ি ওইখানে গিয়ে। তো ওই জন্য তাড়াতাড়ি আর কি দেখবে সাদা নীল শাড়ি সরে গিয়ে প্যান্ট শার্ট হয়ে গেছে। এখন সবাই মানে হাঁসফাঁস করছে, এখন বলছে আমার ছবিতেই আমি জিতেছি। তো আমি তো শোভনকে বলি যে একমাত্র আমি তোমার কাছে এখনও শুনছি যে দিদি না থাকলে কিন্তু আমি কোনোদিনও শোভন চ্যাটার্জি হতে পারতাম না, কিন্তু আমি বুঝেছি রচনা ব্যানার্জি হতে পারতেন মমতা ব্যানার্জি ছাড়া, মানে অ্যাজ অ্যান এমপি। আমি বলছি না অ্যাক্ট্রেস হিসেবে তো ওনাকে নিশ্চয়ই মমতা ব্যানার্জি তৈরি করেননি, কিন্তু যদি ওনার রাজনৈতিক জীবনটা অ্যাক্টিং না হয়ে থাকে তাহলে রাজনৈতিক হাতেখড়িটা তো ওনার হয়েছিল অ্যাটলিস্ট মমতা ব্যানার্জির কাছে। উনি বলছেন আমি দুর্নীতি সম্পর্কে কিছুই জানতাম না, কেন শিক্ষা দুর্নীতির সময় উনি কানে কিছু শুনতে পাননি, উনি কত ধোঁয়া দেখতে পেলেন, আর 15 বছর উনি বলছেন কোনো কাজ হয়নি। মানে মানুষ এই মিথ্যে কথাগুলো নেবে? আমার তো সত্যি বলছি আমি এত আমোদিত হই, লোকে আমি আই এম শিওর আজকাল আর কেউ কোনো বিনোদনমূলক চ্যানেল দেখছেই না, প্রতিদিন টিভি খবরের দিকে তাকিয়ে থাকে যে আজ কার পালা, আর আজ কার পালা, কারণ যেটা খুলছে সেটাই এত কুনাট্য, এত খারাপ। মানে এটা দেখে মনে হয় যে আগের এপিসোডটা বেশি খারাপ ছিল না এইটা, নাকি এর পরেটা? এটাও কিন্তু আমার মনে প্রতিদিন একটা আশা জাগাচ্ছে যে কালকে আরও খারাপ কিছু একটা হবে। এইটা আমাদের মধ্যে না মানে এখন একটা আতঙ্ক তৈরি করেছে যে আমরা কোথায় গিয়ে নেমে আসলে শান্ত হব, আমরা কি আদৌ শান্ত হব? আমার তো মনে হয় নেক্সট 4 বছর, আমি এরকম কথা শোভনকে বলছিলাম যে শুভেন্দু অধিকারী মসনদে বসেছেন, ওনার আগামী 5 বছরের প্ল্যান নিয়ে চিন্তা, আর আগামী 5 বছর কি কি এই বিরোধীরা করবে সেটা নিয়েও তারা প্রচণ্ড চিন্তা করছে, কারণ ভাবছে যে ছিনিয়ে নিতে নিতে তো ছিনতাইয়েরও তো একটা শেষ হবে, এক্সপায়ারি আসবে, তখন ওনারা কি করবেন? ধরো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিল আমি আর রাজনীতিতেই থাকছি না, তো তাহলে রাজনৈতিক প্রতিপক্ষগণ, অভিষেক ব্যানার্জি বললো আমি আর কালকে থেকে রাজনীতি করব না, তাহলে অভিষেক ব্যানার্জিও গণ, তাহলে এরা কাকে নিয়ে বাঁচবে? তখন তো মানুষ এদের বাঁচতে দেবে না। মমতা ব্যানার্জির ডান হাত বাঁ হাত ফিরহাদ হাকিম আর অরূপ বিশ্বাস, তারাও চলে গেল। না এরম ডান হাত বাঁ হাত বাঁচলে তো মানে না যাওয়াটাই অস্বাভাবিক ছিল। প্রথম কথা ওই ডান হাত বাঁ হাতই কিন্তু ওনার গলা টেপার কাজটা করেছে খুব সুন্দর করে। আমি তো ভীষণ খুশি হয়েছি যে অ্যাটলিস্ট জীবদ্দশায় উনি ওনার এই দুটো লোকের আসল চরিত্র বুঝেছেন, কারণ এরা না কারুর না, এরা মমতা ব্যানার্জির নয়, এরা শুভেন্দু অধিকারীর নয়, এরা এদের জন্মদাতা বাবা মারও নয়। কারণ যদি কারো চক্ষু লজ্জা থাকতো, আমি বলছি যে কখনো তৃণমূল ভবনে গিয়ে পায়ের ওপর পা তুলে তাহলে ববি হাকিম বসে থাকতে পারত? যে ববি হাকিম কিনা ওই ভূমি পুজোর দিন দাঁড়িয়ে আছে, প্রত্যেক 21শে জুলাই যখন হতো আমি দেখতাম দিদিমণির সঙ্গে উনি ঘুরঘুর করছেন, অরূপ বিশ্বাস সব অনুষ্ঠানে ছুটছেন ব্যাগটার মালাটা নিয়ে, কারুককে যেতে দিচ্ছেন না উনি আর ইন্দ্রনীল মিলে। তো সেই সব লোকগুলো আজকে গিয়ে যখন ওই শিবিরে বসে আছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন না যে আনুগত্য কাকে বলে আর অভিনয় কাকে বলে। উনি যে অভিনেতাদের নিয়ে এত আমোদিত থাকতেন না, উনি আসলে বোঝেননি যে ওনার দলে সব A1 অভিনেতা আছে, তারা এমন অভিনয় করলো 15 বছর যে উনি বুঝতেই পারলেন। মানে আজকে একজন বলছে যে বাজেট কি হতো আমি জানতাম না, she should have stepped down, people should have taken her to task। তুমি এটা একটা মন্ত্রীর কথা, তুমি বলো তো যে একটা মন্ত্রী বলবে যে আমার দপ্তর কিভাবে চলেছে আমি জানতাম না, তোমার মন্ত্রী হওয়ার কোনো অধিকার আছে? শোভন সেই দিনকে রিজাইন করেছিল যেদিনকে ওর কথা আর দিদিমণির কথার মধ্যে একটা গ্যাপ এসে গেছিল। ও বলল যে বৈশাখী আই ফিল আমার নেত্রীর আমার ওপর কোনো ট্রাস্ট নেই, আমার আর অধিকারই নেই থাকা। মানে প্রকৃতভাবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, যেমন শোভন চট্টোপাধ্যায়, মানে তাদেরকে একটা সময় কোথাও কোন ঠাসা করে দেওয়া হয়েছে, তাদেরকেই ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, ধাক্কা মেরে বার করে দিয়ে তার বলয়ে ঢুকে পড়েছে এই কতিপয় স্তাবকগুলো, যারা কিন্তু প্রত্যেকে দুর্নীতিপরায়ণ, এবং এদের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি তোমায় বলি যে এটা
আজকে একটা স্পোরাডিক জিনিস হয়নি, এটা একটা ওয়েল প্ল্যান্ড কু। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি তুমি বলো না, শুভেন্দু অধিকারী কেন চলে গেলেন? আজকে উনি বিজেপি দলের সম্পদ হলেন, কিন্তু উনি তো তৃণমূল দলের সম্পদ ছিলেন। উনি তো তৃণমূলকে মনে প্রাণে যারা ভালোবেসে নিজের রক্ত ঝরিয়ে এবং ওনার বাড়িটাই এরকম। আমি শিশিরবাবুকেও দেখেছি, শিশিরবাবুরও একটা অদ্ভুত মানসিকতা ছিল মানুষের সঙ্গে মেলামেশা করার, তাদের পাশে দাঁড়ানো। তো সেই খ্রিস্টিয়ালা পরিবার থেকে উনি এসেছিলেন, দলকে ভালোবাসতেন, দিদিকে ভালোবাসতেন। হঠাৎ করে কোনো একজনকে খুশি করার জন্য তাকে আস্তে 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 এত হিউমিলিয়েট করলো, এত সবসময় কোণঠাসা করার বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে আজ তিনি তার সাকসেসের স্টোরি লিখলেন। তো এটা তো দরকার ছিল না। আপনি দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা করার একান্ত ইচ্ছে, কারণ আমার মনে হয়েছে যে একজন কনসিয়াস সিটিজেন হিসেবে আমি বিগত 15 বছর ধরে যেসব বিষয়গুলো নিয়ে কথা বলছি, যেগুলো নিয়ে ভাবা দরকার, যেগুলো নিয়ে ধামাচাপা পড়ে আছে যে ফাইলগুলো, সেগুলো দেখা দরকার, সেটাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেইটুকু সময় তো আমি দাবি করব। কোনো বার্তা কি? না, আমি এখন এত সদ্য কাজ শুরু হয়েছে, আর আমিও কতগুলো কাজে এত ব্যস্ত আছি। আমি চাই যে উনি একটু সামলে নিক, কারণ আমার না মানে কেউ একটা ক্ষমতায় এসছে তক্ষুনি তাকে গিয়ে, কারণ ওনাকে শুভেচ্ছা বার্তা আমি যে ওনাকে শুভেচ্ছা বার্তা জানাবো আর আমার যে যথেষ্ট শুভেচ্ছা ওনার প্রতি থাকবে সেটুকু উনিও জানেন, আর আমারও আস্থা আছে। অহেতুক গিয়ে দেখনদারির কোনো প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি না। আমি ওনার একটা সাবস্ট্যান্সিয়াল টাইম চাই যেখানে উনি ঠান্ডা মাথায় এটা বুঝতে পারবেন। সেটা নিশ্চয়ই জনতার দরবারে গিয়ে আমার পক্ষে বলা সম্ভব না, কারণ ওনার অনেকটা অল্প সময়ের মধ্যে অনেক জিনিস করতে হয়। আমি ওনার নিশ্চয়ই একটা কাইন্ড অডিয়েন্স চাইবো আগামী 1-2 মাসের মধ্যে। আমি যাব। আমি এটাও চাইবো যে শোভনের এক্সপিরিয়েন্সকে উনি কাজে লাগান, কারণ মানে একটা সময় তো নেহেরু অটল বিহারী বাজপেয়ীর এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়েছিলেন। আমার কথা হচ্ছে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকার চলুক। সরকারটা সবার, দল যার যার। উনি দলীয় নেতা হিসেবে দলকে ইন্সপায়ার করেন, উনি সরকারের মাথা হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে ইন্সপিরেশন। সেই হিসেবে আমি বলবো যে উনি যেমন আজকে খারাপ লোকের ত্রাস আর ভালো লোকের ত্রাতা, এর মধ্যে যে ব্যালেন্সটা স্ট্রাইক করছেন, এইভাবে উনি এগিয়ে যান। আর তার সেই পথটা এগিয়ে যাওয়ায় যেটুকু আমাদের ভূমিকা থাকবে আমার আর শোভন, সেটুকু আমরা পালন করবো নিশ্চয়ই। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, কি বলবেন এই পার্টির যারা নেতা? দেখো, আমি একটা কথা বলি, এই সিজেপির মতো পার্টিগুলো যে উঠে আসে না, একসময় যখন কেজরিওয়ালরা উঠছিল তখন অনেক হাসাহাসি হয়েছে, অনেক কিছু, কিন্তু কেজরিওয়ালও কিন্তু একসময় এসে ক্ষমতা দখল করেছেন, আবার যা জিনিসের বিরুদ্ধে কথা বলেছেন সেই দুর্নীতি ওনাদের দলে ঢুকেছে। তো আজকে ককরোচ জনতা পার্টি বলে যেটা একটা রাজনৈতিক এটা ওরিয়েন্টেশন নিয়ে এগিয়ে আসছে, তার প্রতি একটা সংখ্যক মানুষ তো আকৃষ্ট হচ্ছে। এখন ডেমোক্রেসির সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে মাল্টিপল ভয়েস। তো আমি তো যত নতুন দল আসে আমি তাদের প্রত্যেককে খুব ইন্টারেস্টিং মানে আমি মনে করি, কারণ প্রত্যেকে কোনো না কোনোভাবে সমৃদ্ধ করছে গণতন্ত্রকে। তো সমস্ত নতুন দলকে স্বাগত। তারা তাদের কি অ্যাকচুয়ালি তাদের এজেন্ডা কি, তারা আসলে কি করতে চায়। কারণ নিহিলিস্টিক হব, আমি শুধুই সমালোচনা করব, আমি শুধুই ভেঙে দেওয়ার কথা বলবো, কিন্তু গড়ার কোনো ব্লুপ্রিন্ট থাকবে না, সেটা কোনো দল হতে পারে না। স্টেবিলিটিকে, আমার কথা হচ্ছে একটা স্টেবল গভর্নমেন্ট, তাকে সমৃদ্ধ করার জন্য গঠনমূলক সমালোচনা হোক, কিন্তু সমালোচনা ফর দ্য সেক অফ সমালোচনা হোক সেটা আমি কোনোদিন চাই না, সেটা আমার কোনোদিন ভালো লাগে না। তো আমার কথা হচ্ছে যে শুধুমাত্র একটা সেন্সেশন ক্রিয়েট করার জন্য বা একটা ঢু তুলে দিলাম ব্যাস সব কিছু খারাপ, সবাই খারাপ, এই কথা বলেই কিন্তু পার পাবো না। ভালো কি এটা কিন্তু আমাদের বোঝানো খুব দরকার। সময় এসেছে যে আমরা যখন আমরা আঙুলে এই দাগটা লাগাই না, এটা কিন্তু কোনো কলুষ নয়, আমাদের কিন্তু গর্বের এই দাগটা, এই কারণ এইটাই আমাদের ক্ষমতা, যেটার মাধ্যমে আমরা একটা সরকার তৈরি করি। তো সেই সরকার তৈরি করার কারিগর আমরা, এই রেসপন্সিবিলিটি নিয়ে যেন আমরা ভোট দান করি। আমরা এতদিন বলতাম আমাদের ভোট দিতে দেওয়া হয় না। ফ্যান্টাস্টিক ওয়েতে ইলেকশন কমিশন কাজ করেছে, মানুষ ভোট দিয়েছে ফ্রিলি, এবং মানুষ ভোট দিলে যে সত্যি পাশা পাল্টায়
তা কিন্তু প্রমাণ করেছে। তো সেই হিসেবে কিন্তু আমার মনে হয় যে ককরোচ জনতা পার্টি বলো বা ভারতীয় জনতা পার্টি বলো কি তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করুক। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে পরে শুধুমাত্র একটা স্বপ্নের মায়াজাল বুনছি আর একটা স্বপ্নের সওদাগর হয়ে কিছু আইডিয়াস বিলি করছি, মানে শূন্যে গিয়ে তো রাজনীতি হবে না। এই জল এই মাটি যতটা এখনো চুরি হওয়া বাকি আছে তার উপর দাঁড়িয়েই তো আমাদের রাজনীতি করতে হবে। তো আগামী দিন সবাই মিলে আসি, আমরা একটা সুন্দর ভারতবর্ষ বলি। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল মিডিয়া, এই দুটোরই উত্থান দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো অন্য ভিন্ন ব্যক্তিকে দরকার হয় না, একজন মানুষের হাতে স্মার্টফোন, সে নিজের বক্তব্য নিজের প্রচার করতে পারছে, বলতে পারছে। এই যে উত্থান, এটাও কিন্তু আজকালকার সমাজে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে এবং মানুষ জানতে পারছে। আপনি কি বলবেন এই দুটো মিডিয়ার? দেখো, একটা জিনিস হচ্ছে যে ডিজিটাল মিডিয়া বলো বা সোশ্যাল মিডিয়া বলো, এটা তো আজকে রিয়েলিটির একটা ভীষণ বড় দিক, এটার গুরুত্ব অপরিসীম। তুমি এই যে বলছো না যে একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে যেটা কিন্তু কারুর দ্বারা স্পন্সার্ড নয়, তুমি নিজেই তোমার নিজের কথা পৌঁছে দিতে পারছো একই সঙ্গে লাখো মানুষের কাছে। একই সঙ্গে এটা বিরাট রেসপন্সিবিলিটির বিষয়। আমার হাতে একটা স্মার্টফোন আছে মানে আমি কারুর চরিত্র হনন করছি, আমি কারুকে নিয়ে বিদ্রূপ করছি, ব্যঙ্গ করছি, আমি বুঝতেই পারছি না যে আমার অত্যাচারে গিয়ে একটা মানুষ হট করে আত্মহত্যা করে নিচ্ছে, কোথাও গিয়ে অভিমানে আরও একটা খারাপ কাজ করে ফেলছে। তো আগামী প্রজন্মের জন্য এই দুটো প্ল্যাটফর্মকে তাদের কনস্ট্রাকটিভলি ব্যবহার করার জন্য কিন্তু অনেক বেশি কশাস হতে হবে। আমি মনে করি যে যদি ইমেন্সলি পাওয়ারফুল দুটো প্ল্যাটফর্ম থাকে, এই দুটো প্ল্যাটফর্ম, কিন্তু এই দুটো প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করা দরকার। কারণ আজকাল না স্মার্টফোনটা লোকের হাতে হাতে আছে, এবং যে কারণে তুমি দেখবে রিউমার্স ছড়াতে সময় লাগে না, আগুনের মতো খুব সহজে ছড়িয়ে যাচ্ছে। তেমনই কিন্তু খবর চাপা যাচ্ছে না, খবরকে যতই একজনকে চোখ রাঙাচ্ছে, তৃতীয়জন কিন্তু ঠিক খবরটা তুলে দিচ্ছে। তো এই যে একটা জায়গা তৈরি হয়েছে, আমার মনে হয় এটা একটা যেমন শুভ দিক, মানে এখনো আমরা জানি না যেটা ব্লেসিং না কার্স। সরকারকেও কি এটা একটা নিয়ন্ত্রণ করা উচিত, কিছু সরকারি ব্যবহার করা উচিত? আমার মনে হয় যে সামাজিক নিয়ন্ত্রণ তো এটার উপর সম্ভব নয়, সেজন্যই একটা সরকারি নিয়ন্ত্রণ প্রয়োজন। কারণ কিছু ইয়ার্ডস্টিক, কিছু মাপকাঠি না থাকলে পরে না যে কেউ একটা ইয়ে খুলে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়ায় একটা লাইভে এসে এমন বক্তব্য রেখে গেল যেটা হয়তো একটা মানুষকে ঝাঁঝরা করে দিয়ে চলে গেল। এবং একটা জিনিস বুঝতে হবে যে দিস আর হিয়ার টু স্টে। যেমন তোমাদের আর্কাইভে গেলেই পুরোনো দিনের সবকিছু পাওয়া যায়, তেমনই কিন্তু সোশ্যাল মিডিয়া বৈশাখী ব্যানার্জিকে নিয়ে কি বলছে, একটা টিপলে পরে 100টা জিনিস চলে আসে। এবার এর মধ্যে যারা আমাকে নিয়ে বলছেন, আমি আমার ক্ষেত্রে বলছি কারণ এটা আমার পক্ষে বলা সহজ, তাদের মধ্যে অ্যাটলিস্ট 90% লোক কোনো রিসার্চ করেনি, জানে না, শোনে না, একটা ফোন আছে তাই জন্য তারা বলে যাচ্ছেন, তো বা কারোর দ্বারা স্পন্সার্ড হচ্ছেন না। আমার কথা হচ্ছে যে এই জায়গাটাতেই একটা কন্ট্রোল দরকার। কারণ আমাকে নিয়ে যে কথাগুলো বলছে বা এক্স এ নিয়ে বলছে, ওয়াইকে নিয়ে বলছে, সেটা শুধু আমাকে বা এক্স বা ইজেডকে এফেক্ট করছে না, একটা বৃহত্তর সমাজকে এফেক্ট করছে। সেই কথাটার একটা, আমাদের প্রত্যেকটা কথা বলে না যে কথাগুলো অত্যন্ত মূল্যবান সম্পদ, এটাকে আমরা যত্রতত্র ব্যবহার করতে পারি না, যেখানে সেখানে এটাকে আমরা মিসইউজ করতে পারি না। তো সেই জায়গাটায় আমার মনে হয় একটা কশনারি নোট থাকা দরকার। এটা সরকারি উদ্যোগ ছাড়া আমার মনে হয় কোনোভাবেই থামানো সম্ভব নয়। শেষ প্রশ্ন, সদ্য সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি বলবেন নতুন মুখ্যমন্ত্রীর জন্য? নতুন মুখ্যমন্ত্রীকে আমার এটুকুই বলার যে আমাদের বহু আশা আকাঙ্ক্ষা আপনাকে নিয়ে, এবং আমার কেন জানি না বিশ্বাস যে পশ্চিমবঙ্গের সেরা মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আপনি এত এগিয়ে গেছেন, কারণ আপনার লড়াইটা কিন্তু একদম অন্য রকমের লড়াই। আমাদেরকে সেটা ইন্সপায়ার করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর রাজ্যে বড় হবে সেই আশাই আপনার কাছে আছে। অতএব আপনি যে কর্মযজ্ঞ শুরু করেছেন সেটা যেন কোনো এই যে বিরোধীদের এই যে একটা খেউর চলছে তার কারণে যেন ম্লান না হয়ে যায়। আপনার অ্যাডমিনিস্ট্রেশনের আসল সম্পদ হচ্ছে আপনাদের এতদিনকার লড়াই আর হার্ডওয়ার্ক, সেটাই আপনাদেরকে এগিয়ে নিয়ে চলুন, এই শুভেচ্ছা থাকলো।
অনেক ধন্যবাদ দিদি। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি যে সবসময় একটা স্ট্রেট কাট এবং সোজা সাপটা কথা বলেন, আজকের আলোচনাতে কিন্তু সেটাই জানা গেল এবং আরও একবার জানা গেল। তার কারণ তিনি যখনই কথা বলেন স্ট্রেট কাট, কোনো রং দল দেখে কিন্তু তিনি কথা বলেন না। এবং নতুন সরকারের কাছে তার আবেদন যে সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি হোক, সুন্দরভাবে এই বাংলার মানুষ বাঁচুক, মুখ্যমন্ত্রীর কাছে এটাই তার আর্জি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।